গল্পের নাম তোমার বর্ষণে প্রেমের ছোঁয়া। কলমে আনিশা সাবিহা। অন্তিম বা শেষ পর্ব। কথাটা শেষ হতেই নিজেই তবদা মেরে রইল সৌমিত্র। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনের দিকে। মনোযোগ দেওয়ার চেষ্টা করল ড্রাইভিংয়ে, তবে আওর চোখে না তাকিয়ে পারল না মোহের পানে। মোহ এক প্রকার ভ্যাবাচেকা খেয়ে মূর্তির ন্যায় বসে আছে। কান গরম হয়ে গিয়েছে তার সৌমিত্রের লাগাম ছাড়া কথা শুনে। মনে মনে সে বলে ফেলল, দুই ভাই চরম অসভ্য। অনেকক্ষণ সময় নিয়ে নিজেকে সামলে তুলে মোহ গলা খাকারি দিয়ে বলল, আপনার দুই ভাইয়েরই উচিত পাবনা থেকে একবার ঘুরে আসা। সৌমিত্র ফের বেশরমের ন্যায় দাঁত কেলিয়ে বলল, তার জন্য একটা অভিভাবক দরকার। আপনি না হয় আমাদের অভিভাবক হয়ে যাবেন। মোহ এবার বিষম খেল যেন। এবার যেন সে গাড়ি থেকে কোনোমতে নামতে পারলেই বাঁচে। দুপুরবেলা বোতলে মুখ লাগিয়ে পানি খেয়ে পেট ভরাচ্ছে স্বচ্ছ। হাতের কাছে না আছে তেমন টাকা আর না আছে খাবার। পানির ঢুক গিলতে গিলতে অন্যমনস্ক হয়ে চিন্তা করছে মোহের বিষয়ে। সৌভিকের বাড়ি যাওয়ার ব্যাপারটা নিয়ে এখনো যেন গবেষণা শেষ করতে পারছে না সে। তার সকল মনোযোগ কেড়ে নিয়েছে এই নারী। শব্দ করে বোতল রেখে নিজের শার্ট খুলতে লাগল সে। সৌমিত্র কিছু টি শার্ট দিয়ে গেছে জোর করে তাকে। এখন শার্ট পরিবর্তন করতেই হবে। একটা একটা করে বোতাম খুলতে খুলতে সে বিড়বিড়িয়ে বলল, আমার চিন্তাভাবনার শক্তি সব শুষে নিলে আমি এখন চলব কি করে মিস মোহময়ী? এমন চলতে লাগলে আমি সত্যি নিষ্ক্রিয় হয়ে পড়ব। মেইন গেটে ঠক ঠক আওয়াজ হলো। স্বচ্ছ ভাবল হয়তো তার বন্ধুরা এসেছে। টি শার্ট পরিধান করে স্বচ্ছ এগিয়ে গেল। দরজা খুলতেই ফারাহকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তৎক্ষণাৎ ফারাহ নিজের চুল হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে ভাব নিয়ে বলল, ওয়েলকাম মি। এখনকার বেস্ট ডিজাইনারকে ওয়েলকাম জানাও ব্রো। ফাস্ট ফাস্ট। স্বচ্ছ মোটেও ফারার কর্মকাণ্ড কোনো প্রতিক্রিয়া দেখালো না, কারণ সে এসবে অভ্যস্ত। তবে এই মেয়েকে এমন আত্মবিশ্বাসী দেখতে স্বচ্ছের বেশ ভালো লাগে। ফারাহ স্বচ্ছের সাড়া না পেয়ে স্বচ্ছকে হাত দিয়ে ঠেলে দিয়ে ভেতরে ঢুকে বলল, ন্যূনতম ডিসিপ্লিন নেই আহিয়ান স্বচ্ছের মাঝে। ফারার মতো একটা ডিজাইনার এসেছে তার কাছে সেধে, অথচ সে সামান্য ওয়েলকাম জানাতে পারছে না। নো প্রবলেম। ফারাহ এসবের তোয়াক্কা করে না। স্বচ্ছ এসবের কোনো উত্তর না দিয়ে ফারার পিছু পিছু এসে বলল, কেন এসেছো তুমি আবার? সৌমিত্র কি কম ছিল বোঝানোর জন্য? সে তুমিও এসেছ। ফারাহ চোখ মুখ জড়িয়ে চেয়ারে পায়ে পা তুলে বসে বলল, আমি কেন তোমাকে বোঝাতে আসব? তোমাকে বোঝানো আর একটা গাছকে হাঁটার কথা বলা একই। কোনোটাই কাজ করবে না। তাহলে কেন আসা হয়েছে? ফারাহ এবার সামনে থাকা লম্বা টেবিলে তার অন্য হাতের ব্যাগটা রেখে ব্যাগটা থেকে খাবার বের করতে করতে বলল, তুমি তো জানোই আমি অন্তত দয়ালু মনের মানুষ, একটি কোমল মনের নারী। তাই আমার মনে হলো বাড়ি ত্যাগ করা ভাইটার জন্য দয়ামায়া করে তার পছন্দের রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসা উচিত। স্বচ্ছের মুখ ভার হল। খিদে পেলেও প্রকাশ করল না। বলল, আমি তোমাকে বলেছি এসব আনতে। কেন আমায় না বলে এসব আনতে গিয়েছ? ফারাহ চুপ করে রইল। এবার ভাইয়ের শুকনো মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমিও গত রাত থেকে খাইনি ভাইয়া। স্বচ্ছ নির্বাক হয়ে চেয়ে রইল নিজের বোনের দিকে। অতঃপর তড়িঘড়ি করে নিজের হাত দিয়ে ফারার গালে মুখে হাত দিয়ে বিচলিত কণ্ঠে বলল, এ কারণেই তো আলুর মতো মুখটা শুকিয়ে শুকনো কিশমিশের মতো হয়ে গিয়েছে। ফারাহ মুখ বাঁকিয়ে স্বচ্ছের হাত ঝেড়ে ফেলে বলল, হয়েছে, কেয়ার করার নামে ইনসাল্ট করছো এবার।
খাওনি কেন তবে? ফারাহ মুখ নিচু করে মিনমিন করে বলল, খাবার টেবিলে খাবার নিয়ে কারাকারি করার কেউ নাই যে। একমাত্র তোমার সাথেই কারাকারি করে খাবার খেয়ে তৃপ্তি পেতাম আমি। স্বচ্ছ এবার অপ্রস্তুত হাসল নিঃশব্দে। তাদের মাঝে সবসময় রেষারেষি লেগেই থাকে, অথচ নিঃসঙ্গতায় তারাই যেন একে অপরের পাশে এসে থাকে সকলের আগে। ভাই বোন বোধ হয় একেই বলে। ফারাহ এবার তাড়াতাড়ি করে খাবারের প্যাকেট খুলতে খুলতে বলল, অনেক খিদে পেয়েছে আমার। এখন আর কোনো কথা বলার মতো শক্তি নেই। খাওয়া শুরু করো, চলো। স্বচ্ছ মানা করতে চায়, তবে ফারাহ চোখ বড় করে বলে, মানা করলে খবর আছে। তুমি বলেছ বাবার টাকায় কিছু করবে না, এটা বলনি নিজের বোনের টাকাতেও খাবে না। খাওয়া শুরু করো। স্বচ্ছ এবার আর বারণ করল না, তারও যে ভীষণ খিদে পেয়েছে। আগের মতোই যেন কারাকারি করে একে অপরের কাছ থেকে খাবার ছিনিয়ে খেতে আনন্দ উপভোগ করল তারা। স্বচ্ছ খাওয়ার এক পর্যায়ে শুধালো, মা কেমন আছে? প্রেশার নাকি লো হয়ে গিয়েছিল আবার? তোমার সাথে কথা বলার পর দুপুরে তো খাওয়া দাওয়া করল, তবে এখনো মনমরা হয়ে বসে রয়েছে। তোমার কাছে আসতে চাইছে বারবার, কিন্তু তুমি মানা করার জন্য নিয়ে আসিনি। ভালো করেছ। ফারাহ এবার গলা খাকারি দিয়ে মুচকি হেসে পাশে খেতে থাকা স্বচ্ছকে হালকা ঠেলে বলল, তা প্রেমের টেম্পু কত দূর এগোল? স্বচ্ছ খাওয়া বন্ধ করল, ভ্রুকুচকে নেত্রপল্লব দুটো সরু পাল্টা প্রশ্ন করল, মানে? মানে আবার কি? বিয়ে-শাদী কবে করছো? ওই ছোটখাটো পুতুলকে বউ কবে বানাচ্ছ? আমি ফুপি কবে হচ্ছি? তুমি বাবা কবে হচ্ছ? বাচ্চা কাচ্চার প্ল্যানিং কবে করবে? বেশ উত্তেজনা নিয়ে জানতে চাইল ফারাহ। তার এসব প্রশ্নে মাথা ঘুরে এলো স্বচ্ছের। মাঝে মাঝে তার বিশ্বাস করতে কষ্ট হয় এটা তার নিজের বোন হয়। খাবারটা কোনোরকমে গিলে বলল, তোমার কি মনে হয় না তুমি একটু আগে আগে দৌড়ে যাচ্ছ? ব্যাক করো পেছনে। আমি তো এখনো কিছু শুরুই করতে পারলাম না। চোখ বড় বড় করে চাইল ফারাহ। ভীষণ অবাক হয়ে বলল, মানে? এখনো তুমি কিছু বলতে পারো নি তাকে? না। স্বচ্ছের সহজ উত্তর। ফারাহ নাক ফুলিয়ে স্বচ্ছের মতো মুখটাকে কঠিন বানিয়ে তার মতো অঙ্গভঙ্গি করে বলল, ওকে আমি ভালোবাসি বাবা। এই কথাটা পুরো ফ্যামিলি এমনকি আমাদের ঘাটতারা বাবার সামনেও সাহসের সাথে প্রকাশ করতে পারলে, আর আসল মানুষটার সামনে প্রকাশ করতে পারছো না। সুযোগ পাচ্ছি না, আর বুঝতেও পারছি না এখনো অবধি ও কি চায়। গতবার ওর গ্রামের বাড়ি ও আমায় রিজেক্ট করেছিল। আমার নিজেকে ছোট লেগেছে, আবার ছোট হতে চাই না। ফারাহ দীর্ঘশ্বাস ফেলল, বলল, এটাই তোমার সমস্যা। তুমি সবসময় নিজেকে বড় দেখাতে যা করতে হয় সেটাই করো, কিন্তু নিজের মনের শান্তি পেতে সেসব কাজগুলো তুমি এড়িয়ে যাও যেটা করতে হলে তোমার এই জেদটাকে বলি দিতে হবে। স্বচ্ছ ক্ষেপে গিয়ে বলে উঠল, তার কথার ধাঁচ দেখেছ একবারও? তার মুখের প্রতিটা শব্দে শব্দে ছুরি চালায় মনে হয়। চালাতে পারে, কিন্তু একটা মেয়েকে নমনীয়তা কখন স্পর্শ করে জানো? যখন সে কোনো শুদ্ধ ভালোবাসার সন্ধান পায়, যেখানে বিন্দুমাত্র ভেজাল থাকে না। স্বচ্ছ কিছুটা সময় নিশ্চুপ থাকে এবার, তারপর চক্ষুদয় ছোট করে বলে, প্রেম ভালোবাসা নিয়ে খুব অভিজ্ঞতা আছে দেখছি তোমার। এই অভিজ্ঞতা কি নিজের জীবন থেকে এসেছে? ফারাহ অসাময়িক হেসে ভাইকে ঠেলে দিয়ে বলে, এখনো অবধি না। আমার প্রেম ভালোবাসা একটাই, সেটা হচ্ছে ফ্যাশন।
আই লাভ ফ্যাশন। গল্পে গল্পে শেষ হলো ভাই বোনের খাওয়া দাওয়ার পালা। ফারাহ বিদায় নিয়ে চলে গেল বাড়ির দিকে। সন্ধ্যার মধ্যে তাকে তৈরি হতে হবে। কোম্পানিতে নতুন উইন্টার প্রোডাক্ট লঞ্চ করছে সে। তা নিয়েই আয়োজন হয়েছে পার্টি। সেখানে উপস্থিত থাকতে হবে তাকে। ফারাহকে বিদায় দিয়ে ফিরে এসে স্বচ্ছ খেয়াল করে মেয়েটা তার রুমাল রেখে চলে গিয়েছে। সেটা উঠিয়ে নিতেই নিচে পড়ে যায় কিছু টাকা। স্বচ্ছের কপালে ভাঁজ পড়ে। সে টাকা হাতে তুলে নেয়। সে ভুল না হলে ফারাহ ইচ্ছে করে কাজটা করে গেছে। তৎক্ষণাৎ তার ফোনে মেসেজ আসে। সে পকেট থেকে ফোন বের করে দেখে ফারার মেসেজটি। সেখানে লেখা, জানি টাকা খরচ করবে না বলে ভাবছ, কিন্তু এটা মোটেও করবে না। আমি জানি তোমার কাছে টাকা নেই। এগুলো খরচ করবে। এগুলো আমার নিজের টাকা। ছোট ভাইয়ার থেকে টাকা নিতে না তুমি, তাই আমিই দিলাম। দরকার হলে যেদিন তোমার টাকা হবে সেদিন না হয় ফিরিয়ে দিও। ধার হিসেবেই দিলাম। স্বচ্ছ প্রথমে রাখতে চেয়েছিল, তবে এই মেসেজে মৃদু হাসল সে। রাগ উবে গেল। ছোট বোনেরা বোধহয় এমনি হয়। বাড়িতে মেহমান। মেহমান বলতে মোহের মামা মামি সাইফুল এবং আফিয়া এসেছে মোহের বাড়িতে। মোহের পুরো পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গেছে যেন। তাই তাদেরকে দেখতে এসেছে সাইফুল এবং তার স্ত্রী। মোহের কোলে ইথান একেবারে জাপটে ধরে রয়েছে, নামছেই না। এতটা সময় পেরিয়ে যাওয়ার পর মাকে পেয়ে যেন আহ্লাদে গলে পড়েছে ছোট ছেলেটি। মাঝে মাঝেই মোহের গালে আলতো করে চুমু বসিয়ে দিচ্ছে ইথান, আর আহ্লাদি কণ্ঠে বলছে, আই মিস ইউ মাম্মা। আমাকে রেখে আর কোথাও যাবে না, মনে থাকবে। মোহ আলতো হেসে মাথা দুলাচ্ছে। মিসেস আফিয়া অর্থাৎ মোহের মামি সোফায় বসে চায় চুমুক দিয়ে বললেন, এ তো একেবারে মন্ত্রী মোহের পিছে পড়ে গিয়েছে। তাও ভাগ্য ভালো, মোহ বিপদ থেকে রক্ষা পেয়েছে। মিসেস সুফিয়া স্বস্তির শ্বাস ফেলে বলেন, সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। তবে তুমি যাই বলো সুফিয়া, মোহ নিজেকে একটু সংযত করলে কিন্তু এত কিছু ঘটত না। কথাটা গায়ে লাগলো মোহের, তবে কিছু বলতে পারল না। কথাটা হয়তো খানিকটা হলেও সত্যি। তার যে মুখের উপর কথা বলে দেওয়ার স্বভাবটা রয়েছে সেটাই তো বিপদের মূল কারণ, কিন্তু তবুও মোহ মুখ বন্ধ রাখতে পারবে না, সেটা সে জানে। পাশ থেকে সাইফুল ইশারা করে নিজের স্ত্রীকে বেশি কথা বলতে মানা করলেন। তৎক্ষণাৎ মোহের বাবা আজহার সাহেব উত্তর দিলেন, চুপ, আর সংযত থেকে লাভটা কি? সাইফুল ভাই নিজেও কিন্তু যথেষ্ট সংযত ছিলেন। তবুও কিন্তু নিজের এতদিনের পরিশ্রমের ফ্যাক্টরি হারিয়েছেন। এবার আফিয়ার মুখটা ফ্যাকাশে হলো যোগ্য জবাবে। মোহের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা দেখা গেল যেন। যোগ্য জবাবে সবসময় যেন তার বাবাই শ্রেষ্ঠ। তাকে আর কিছু বলতে হলো না। ইথানকে নিয়ে ঘরে ঢুকে এলো সে। অতঃপর ইথানকে বিছানায় বসিয়ে দিতেই মুখ ভার করল ইথান। মোহ তার গালে হাত রেখে বলল, তোমার মাম্মা তো এখানেই আছে, তোমার কাছেই। আমার একটু কাজ আছে ইথান, সেরে নি। রাতে অনেক গল্প করব আমরা। ইথান হাসে এবং রাজি হয়। মোহ নিজের ফোনটা হাতে নেয়। কল করে স্বচ্ছকে, তাও মনের মাঝে রাগ পুষে রেখেই। তীব্র মাথা ব্যথার ফলে এক প্রকার বেঘরে ঘুমাচ্ছে স্বচ্ছ। ঘুমানোর আগে হালকা ঠান্ডা অনুভব করছিল সে। হয়তো অতিরিক্ত শরীর ঘেমে যাওয়ার কারণে জ্বর এসেছে তার। তবে সেসব মাথায় নেয়নি সে। হুট করে ফোনের রিংটোনে ধরফরিয়ে উঠতে গেলেই সরাসরি সোফা থেকে নিচে পড়ে যায় সে। ধপ করে শব্দ হয়। কোমর তীব্র ব্যথায় চিনচিন করে ওঠে।
কোমর এক হাতে ধরে কোনোরকমে উঠে দাঁড়িয়ে রাগ ঝেড়ে বলে, যে কল করেছে আজ তার একদিন কি আমার একদিন। ফোনটা হাতে নিতেই রাগ উবে গেল স্বচ্ছের। জড়িয়ে রাখা চোখ মুখে দেখা গেল রাজ্যের উচ্ছ্বাস। তবুও তার রাগ দেখাতে প্রবল ইচ্ছে করল, কিন্তু পারল না। ঢক গিলে কল রিসিভ করে বলল, হ্যালো। মোহ সরাসরি জিজ্ঞাসা করে বসল, কোথায় আছেন এই মুহূর্তে। মোহের এমন গম্ভীর সুর এবং সরাসরি এই প্রশ্নে থতমত খায় স্বচ্ছ। পাল্টা প্রশ্নে জানতে চায়, কেন বলো তো। উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করা কি জরুরি। মোহের তেজ দেখে বিস্মিত হয় স্বচ্ছ, অথচ রাগ তার দেখানোর কথা, কিন্তু রাগ দেখাচ্ছে উল্টোজন। তবে কেন দেখাচ্ছে? নারীর মন আসলেই ভীষণ অদ্ভুত। স্বচ্ছ গলা খাকারি দিয়ে বলে, বাড়িতে আছি। বাড়িতে? তাই নাকি? মোহের কণ্ঠে স্পষ্ট সন্দেহ। স্বচ্ছ ইতস্তত বোধ করে, জানতে দিতে চায় না সত্যটা। জোর দেখিয়ে বলে, তাছাড়া আবার কি? এমন হাবভাব করছো যে আমি আমার কোনো গার্লফ্রেন্ডের বাড়িতে এসে তোমার কাছে লুকাচ্ছি। এটা অসম্ভব কিছু না। স্বচ্ছ হতবাক হয়। এই মেয়ে বলে কি? চরম বিস্ময়ের সঙ্গে বলে, তোমাদের মাঝে জন্মগত সন্দেহ নামক রোগটা রয়েছে। কিন্তু আফসোস কি জানো, কোনো বিজ্ঞানী তোমাদের এই রোগের সমাধান বের করতে পারেনি। মোহ বেশ বুঝতে পারল স্বচ্ছ তাকে নিয়ে মজা করছে। সে তেতে উঠে বলল, তাহলে একটা কাজ করলেই তো হয়। আপনি সমাধানটা করে দিন। স্বচ্ছ তৎক্ষণাৎ ভয় পাওয়ার ভান ধরে এবং একরাশ অনীহা নিয়ে বলল, অসম্ভব। এতগুলো নারীর সমাধান আমি করতে পারবো না। আমার সাধ্যের বাহিরে। একজনকে নিয়েই আমার মরিমরি অবস্থা। এতজনের দায়িত্ব গ্রহণ করলে প্রাণটা বেরিয়ে যাবে নিশ্চিত। মনে রাগটা নিয়েও বেশি করা কথা বলতে পারল না মোহ। ফিক করে হেসে উঠল এক পর্যায়ে। উৎসুক হয়ে শুধালো, তা বিশেষভাবে কার দায়িত্ব নিয়ে বসলেন যার জন্য আপনার অবস্থা একেবারেই মরি মরি? ভীষণ রকম একগুঁয়ে, মনে ভয় ডর খুবই কম। খুবই ধুরন্ধর নারী। আমাকে তার পেছনে মাইলের পর মাইল ছুট করাচ্ছে। নিজে কিছুতেই ধরা দিচ্ছে না। মোহের মুখটা মলিন হয় হঠাৎ। কণ্ঠস্বর নরম হয়। নিচু সুরে বলে ওঠে, হতে পারে তার কোনো বাধ্যবাধকতা রয়েছে। কিসের বাধ্যবাধকতা বলে তোমার মনে হয়? মোহ সেই প্রসঙ্গে আর কিছু বলে না। ঘাড় ঘুরিয়ে একমনে তাকিয়ে থাকে বিছানায় উপুর হয়ে শুয়ে খেলা করা ইথানের দিকে। চোখ বুজে ঢল গিলে নেয় সে। প্রসঙ্গ দ্রুত পাল্টে বলে, কথা বলার ছিল আপনার সাথে সামনাসামনি। দেখা করুন আজকে এখনই আমার বাড়ির সামনে। স্বচ্ছ ফের চমকে গেল। মেয়েটা দিনদুপুরে কি উদ্ভট আবদার করছে। সে পুনরায় বলল, হ্যাঁ, দেখা করতে বললাম আপনাকে। দেখা করুন, আমি অপেক্ষায় থাকলাম আপনার। নিজের কথাটুকু শেষ হতেই কল কাটল মোহ। স্বচ্ছ হতবিহ্বল হয়ে বসে রইল শুধু। হুট করে মোহের এমন আবদারের কারণ খুঁজে পেল না সে। কোনো গুরুতর কারণ কিনা ভাবতে গিয়ে চিন্তায় পড়ল সে। সন্ধেবেলা গা ছাড়া ভাব নিয়ে ঘুমে নিমগ্ন সৌমিত্র। এই সময় তার ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে এলেন মিসেস যামিনী। বেশ কয়দিন পর আবারও এলেন তিনি নিজের বোনের বাড়িতে। এসেই উনার প্রথম কাজ বাড়ির ছেলেমেয়েগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে বিয়ের কথা তোলা। তবে এবারও রিহানের বিয়ের ব্যাপারটা ঠিক করতেই এসেছেন তিনি। এসেই সৌমিত্রকে এমন ঘুমোতে দেখে তিনি ডেকে উঠলেন, এই ছেলে অবেলায় ঘুমাচ্ছিস কেন? উঠে পড়, সন্ধ্যা হল যে। সৌমিত্র নড়েচড়ে উঠল, অন্যদিকে ফিরল। তবে ঘুম ভাঙল না।
মিসেস যামিনী ফের কিছুটা ক্ষিপ্ত হয়ে বললেন, এই সৌমিত্র, এভাবে সন্ধ্যাবেলা কেউ পড়ে পড়ে ঘুমায়? এজন্য তোদের মাকে বলি তোদেরকে বিয়ে শাদি দিয়ে একটু সাংসারিক বানাতে। কাজ আর সংসারের চাপে এমনি সবাই সোজা হয়ে যায়। কিন্তু কে শোনে কার কথা? ঘুমের ঘোরে তানিয়ার বিয়ের স্বপ্ন দেখছিল সৌমিত্র। স্বপ্নে বিষণ্ণ মনে বিয়ে করছিল তানিয়া এবং তাকে দোষারোপ করছিল। সৌমিত্রের মুখের মাঝে ফুটে ছিল অস্থির এক মনোভাব। বারবার বোধ হচ্ছিল তার জন্য মেয়েটার খুশি হারিয়ে গেল। সেই মুহূর্তে মিসেস যামিনীর বিয়ের কথা বলায় সেটা তার কান অবধি এলে হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে বসে সে আশেপাশে তাকিয়ে উদ্ভ্রান্তের মতো বলে, বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? এই বিয়ে হওয়া উচিত নয়। মিসেস যামিনী ভ্রু কুঁচকান। সৌমিত্রের নিকটে গিয়ে বলেন, কি রে, কি বলছিস সেসব? সৌমিত্র ঘোলা দৃষ্টিতে মিসেস যামিনীর দিকে চাইল। তখনই চক্ষু ছানাবড়া হল তার। মিনমিন করে বলল, আন্টি, হ্যাঁ রে, আমি তোর রিহান ভাইয়ের বিয়ে ঠিক করতে চলে এলাম আবার। সৌমিত্র মাথা চুলকে বলল, রিহান ভাই অবধি তাহলে বিয়ের বিষয়টা সীমাবদ্ধ থাক। আমাদের দিকে আবার বিষয়টা টেনে এনো না। মিসেস যামিনী কিছু বলার আগেই রিহান ব্যাগ নিয়ে ঘরে আসে। সোফায় ব্যাগ রেখে প্রথমে সৌমিত্রকে আবেশে জড়িয়ে ধরে। কি খবর তোর? এই তো চলছে জবরদস্ত। তার উপর বিয়ের ব্যাপারটা? সৌমিত্র মাথা ঝাঁকিয়ে বলল, হু আন্টি বলেছে। জানিস আজকাল আমার চারিপাশে শুধু বিয়ে আর বিয়ের ব্যাপারই ঘটছে। কেন বলতো? রিহান হেসে বলে, কি বলিস? যা সত্যি তাই। ফ্রেশ হয়ে আসি, থামো। সৌমিত্র ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে অগ্রসর হয়। রিহান ব্যাগ থেকে জামাকাপড় বের করে। সৌমিত্র ওয়াশরুম থেকে ফিরে এলে রিহান হাসিমুখে বলে, তোর হবু ভাবিকে দেখবি না? সৌমিত্র বিছানায় ধপ করে বসে বলে, মুড নেই, পরে দেখব। আরে দেখ না, বল তোর পছন্দ হলো কিনা। সৌমিত্র দেখতে না চাইলেও জোরপূর্বক তার সামনে নিজের ফোনে থাকা পাত্রীর ছবি দেখালো রিহান। সঙ্গে সঙ্গেই সৌমিত্রের চোখ যেন কপালে উঠে গেল। উঠে দাঁড়িয়ে রিহানের ফোনটা ক্যারে নিয়ে দেখতে লাগলো ছবিটা। সে ঠিক দেখছে তো? অস্ফুটস্বরে সে বলে, এই মেয়েটা। হ্যাঁ জানি, পূর্বে তার বান্ধবীর জন্য ঝামেলা হয়েছিল। পরে মেয়ের পরিবার থেকেই আমরা ইতিবাচক ইঙ্গিত পাই। তাই মা ঠিক করে বিষয়টা নিয়ে এগোনোর। তাছাড়া মেয়ে তো ভালো, দেখতেও সুন্দর, তাই না বল? সৌমিত্র কোনো কথা ব্যতীত আচমকা রিহানকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ রে, তোর জন্য আমার কষ্ট কমে গেল। মোহের বাড়ির সামনে এসে দাঁড়ালো স্বচ্ছ। দোতলা বাড়িতে তখন লাইট জ্বলছে। স্বচ্ছ ভেবেই পায় না এসময় মেয়েটা তাকে কেন ডাকল। রাস্তার একপাশ হয়ে মোহের নম্বরে কল করল সে। কিছু সময় পরই কল রিসিভড হল। মোহ ওপাশ থেকে চাপা সুরে বলল, আপনি এসেছেন? হ্যাঁ, বাহিরে অপেক্ষা করছি। আচ্ছা, একটু দাঁড়ান, আমি আসছি। কল কেটে যায়। স্বচ্ছ একমনে দাঁড়িয়ে মোহের অপেক্ষা করে। শরীর টলমল করছে তার, মাথা ভীষণ ব্যথা, গায়ে জ্বর হানা দিয়েছে। ঠিক 10 মিনিটের মাথায় দরজা খোলার শব্দ পাওয়া যায়। স্বচ্ছ ঘাড় ঘুরিয়ে তাকায়। মাথায় কাপড় জড়িয়ে এগিয়ে আসছে মোহ রাস্তার এপাশে। রাস্তার আশেপাশে তাকাচ্ছে বারংবার। চোখে মুখে আতঙ্ক। হয়তো কাউকে না জানিয়েই বেরিয়েছে সে। হাত খোপা করা চুল অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছে তার। সেটাই এক হাতে ঠিক করছে মোহ। স্বচ্ছের নিকটে এসেই চক্ষুদয় বড় করে তাকায় সে।
কঠিন রাগ ঝাড়তে চায়, তবে সামাল দেয় পরক্ষণেই। স্বচ্ছ চেয়ে রয়েছে তার চোখের সেই ঘোলাটের মনির দ্বারা, যেটা মোহের আস্ত একটা সমুদ্র পৃষ্ঠের সেই ভয়ানক চোরাবালি মনে হয়, যা থেকে উঠে আসা অসম্ভব। স্বচ্ছ হঠাৎ প্রশ্ন করে, মোহ ম্যাডাম, হঠাৎ এত জরুরি তলব? জরুরি কথা ছিল বলেই ডেকেছি। এমনি এমনি ডেকে বিরক্ত কেন করব আপনাকে? স্বচ্ছ তৎক্ষণাৎ ধীর সুরে বিড়বিড়িয়ে ওঠে, এটা যদি বিরক্ত হয় তবে এই বিরক্তিটা আমার কাছে সবচেয়ে সুন্দর একটা বিরক্তি। মোহ স্বচ্ছের কথা অস্পষ্ট শুনতে পাওয়ায় কপাল কুঁচকে জানতে চাইল। কিছু বললেন? স্বচ্ছ অপ্রস্তুত হয়, নিজেকে ধাতস্থ করে বলে, বলছিলাম কি এমন জরুরি কথা? চলুন সামনে হাঁটতে হাঁটতে বলছি। এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগছে না। মোহ হাঁটতে শুরু করে আগে আগে। স্বচ্ছ তার পাশ ধরে হাঁটার চেষ্টা করে। মোহ শুধায়, আজকেও আপনার কোনো গাড়ি বা বাইক সাথে নেই? স্বচ্ছ খানিকটা থমকাল, গলার জোর যেন কমে এলো। তবুও দম নিয়ে বলল, সবসময় কি মানুষের এক জিনিস ভালো লাগে? আজ একটু এসব ছাড়াই চলতে চাইছিলাম। তাই? সবসময় এক আপনার জিনিস ভালো লাগে না? তাহলে তো চিন্তার বিষয়। বিয়ের পর এক স্ত্রীকে নিয়েই সারা জীবন কাটাতে হবে। কিন্তু হ্যাঁ, আপনি চাইলে স্ত্রী বদলাতে পারেন, তবে সেখানে আপনার চরিত্রবান উপাধি নষ্ট হবে। স্বচ্ছ অমায়িক হাসে, নির্দ্বিধায় বলে, তখন সেই একজনকেই আমি ভিন্ন ভিন্ন রূপে সাজিয়ে ফেলব, নিজের মন মতো রঙে রাঙিয়ে রাখব। কিন্তু আমার কি মনে হয় জানো, কিছু কিছু জিনিস এক রূপেই বেশি মোহনীয়। সেই এক রূপ দেখে হয়তো আমি এই জীবন কাটিয়ে দিতে পারব। আমার বিশ্বাস, আমার নিজের সকল রং তার কাছে ফিকে পড়বে। মোহ স্বচ্ছের এই জবাবে যেন মোটেও প্রস্তুত ছিল না। লোকটির জবাব হজম করার মতো ক্ষমতা পাচ্ছে না সে। মাথা নিচু করে হাঁটছে, মাথার কাপড়ে মুখ লুকানোর চেষ্টা করছে, অথচ স্বচ্ছ তার নাম উল্লেখই করেনি। তবুও কেন এত অস্বস্তি? এখনো কিন্তু বললে না কিসের জরুরি তলব করা হয়েছে আমায়? মোহ নিজেকে স্বাভাবিক করতে চাইল, আগের করা রূপে ফিরল পরক্ষণেই। গলা খাকারি দিয়ে বলল, সারাদিনে কিছু খাওয়া হয়েছে? স্বচ্ছ হকচকিয়ে ওঠে, ঘাড় বাঁকিয়ে মোহের শুকনো মুখের দিকে চায়। হঠাৎ মেয়েটার এই প্রশ্ন মাথা ঘুরিয়ে দিল স্বচ্ছের। তবুও বলল, খাওয়া হবে না কেন? খেয়েছি তো। এখনো সত্যিটা লুকোনোতে মোহের রাগ বাড়ে। জোর দিয়ে জিজ্ঞেস করে, কি খাওয়া হয়েছে? টাকা ছিল আপনার কাছে? স্বচ্ছ দাঁড়িয়ে পড়ে বুঝতে পারে সবটা জানাজানি হয়েছে। তবে কে জানালো ভাবতে গিয়ে মোহ কঠোর সুরে বলে, বাড়ি থেকে কেন বেরিয়ে এসেছেন? কিসের জন্য? স্বচ্ছ আসল কারণ তবুও বলতে চায় না। সে একটু হলেও মোহকে চিনেছে। সে জানে মোহ বিষয়টা জানলে নিজের কাছে ছোট লাগবে তার। তাই গলায় জোর এনে বলে, বাবার সাথে কথা কাটাকাটি হয়েছিল তাই আর কি। কি নিয়ে কথা কাটাকাটি হয়েছিল? ভ্রুকুচকে জানতে চাইল মোহ। স্বচ্ছ এবার মিছি রাগ দেখিয়ে বলল, বাবা ছেলের মাঝে কথা কাটাকাটি হয় না মাঝে মাঝে? আমাদেরও তেমনটা হয়েছিল। এই আর কি। তুমি এত জেনে কি করবে? আর আমি যে বাড়ি থেকে বেরিয়ে এসেছি এটা তোমায় কে বলেছে বলো তো? যে বলেছে বলুক। আমার মূল কথা হচ্ছে আপনার আর আপনার বাবার মাঝের সমস্যার প্রধান হচ্ছে আমি। আমার জন্যই আপনি আপনার বাবার সাথে ঝামেলা করেছেন, তাই তো? স্বচ্ছ নীরব হয় প্রথমে, একটু পরেই হালকা হাসার চেষ্টা করে বলে, তোমার জন্য কেন ঝগড়া করব বাবার সাথে?
মানে আমি কেন তোমার জন্য ঝামেলা করতে যাব? আমার কিসের দায়? সেটা আপনিই ভালো বলতে পারবেন আমার থেকে। কিন্তু মিথ্যে বলবেন না, আমি সত্যিটা জানি। বেশ শান্ত সুরে এবার কথাটি বলল মোহ। স্বচ্ছ পেরে উঠল না আর, হাফ ছাড়ল। মোহের ভার মুখ পর্যবেক্ষণ করল সে। মোহ ব্যাকুল হয়ে বলল, কেন এসব কষ্ট আপনি আমার জন্য করছেন? আপনার সুন্দর জীবনযাপন, বড় বাড়ি, শৌখিন জীবন ছেড়ে দিলেন কেন এভাবে? আমি কখনো চাইনি আপনি আমার জন্য কোনো কষ্ট ভোগ করুন। আপনি যেমন আপনার কারণে আমার সমস্যা হোক সেটা চান না, আমিও ঠিক তাই। স্বচ্ছ বড় শ্বাস নিল, শান্ত গলায় বলল, আমার কষ্ট হচ্ছে না মোহ। মিথ্যে বলবেন না। আবারও বলছি, আপনি তো এই জীবনযাপন অভ্যস্ত নন। শুধুমাত্র আমার জন্য আপনি আপনার পরিবারের থেকে দূরে সরে যাচ্ছেন। এই ব্যাপারটা আমায় ছোট করছে নিজের কাছে। আমার ছোট লাগাকে বাড়িয়ে দেবেন না। ফিরে যান নিজের বাড়ি। শত্রুতা আমার আর আপনার বাবার মাঝে। আমি এখানে অন্য কারোর হস্তক্ষেপ চাই না। স্বচ্ছ চুপচাপ মোহের কথা শোনার পর মাথা নাড়াল দুপাশে। সে ফিরবে না বাড়ি। মোহ ব্যর্থ হল বোঝাতে। স্বচ্ছ বলল, আমি বাড়ি ফিরলে আমার আত্মসম্মান মিশে যাবে। আর প্রধান কারণ তুমি ছিলে না আমাদের ঝামেলার। আমার সমস্যা ছিল বাবার অনুতপ্ত হওয়া নিয়ে। উনি নিজের দোষ স্বীকার করতে রাজি ছিলেন না। নিজেকে উঁচু পদে নিয়ে যেতে যেতে উনি ভালোমন্দের পার্থক্য গুলিয়ে ফেলেছে। আমি সেটাই ধরিয়ে দিতে চেয়েছি। মোহ ধীর সুরে প্রতিউত্তরে বলে, কিন্তু সবাই তো ভাবছে আপনি আমার জন্যই নিজের বাবার সাথে ঝামেলা করেছেন। স্নোচ্ছ হেসে বলে, সবার ভাবনার কথা তুমি কবে থেকে ভাবো? আমি তো জানতাম তুমি কাউকে পরোয়া করো না। মোহ ফের রাগ নিয়ে বলল, করি না তো, কিন্তু সব ক্ষেত্রে সব নিয়ম একই হয় না। আপনি বাড়ি ফিরবেন। স্বচ্ছ কিছু বলতে গেলে মোহের ফোনে কল আসে। ফোনটা হাতে ধরে দেখে মিসেস সুফিয়ার কল। মোহ আঁতকে ওঠে তৎক্ষণাৎ। কল রিসিভ করতেই ওপাশ থেকে মায়ের ধমকের সুর শুনতে পায়। মোহ, কোথায় গিয়েছিস তুই? মা, আমি একটু বাহিরে হাঁটতে। মোহের কথা মাঝপথে থামিয়ে মিসেস সুফিয়া জোর দিয়ে বলেন, বাড়ি আয় এখনই। কল কেটে গেল। মোহ তড়িঘড়ি করে স্বচ্ছকে উদ্দেশ্য করে বলল, বাড়ি ফিরতে হবে। আপনি এখান থেকে সোজা বাড়ি যাবেন। মোহ তাড়াহুড়ো করে চলতে আরম্ভ করে। ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টির সূচনা হয়েছে। টিপটিপ বৃষ্টি পড়ছে তাদের দুজনের গালে মুখে। সামনে রাস্তার বড় গর্ত খেয়াল করে না মোহ। তাড়াতাড়ি হাঁটতে গিয়ে সেখানে পা পড়লে সামলাতে পারে না সে। পাশে থাকা স্বচ্ছের হাত ধরে ফেলে নিরুপায় হয়ে। স্বচ্ছ আরেক হাতে ধরে তাকে সাহায্য করে বলে, এখনই পা ভাঙতে যাচ্ছিল। অতঃপর পা ভাঙা মেয়েটাকে কে বিয়ে করত? করতে হবে না কাউকে বিয়ে। আমি একা চলতে পারি। হ্যাঁ, সেটা দেখাই গেল একটু আগে। মোহ তেতে ওঠে। কিছু বলতে উদ্যত হলে সে অনুভব করে স্বচ্ছের স্পর্শ অস্বাভাবিক গরম। নিজেকে ছাড়িয়ে দ্রুত স্বচ্ছের কপালে হাত রাখে সে। চোখ গোল গোল করে বলে, আপনার জ্বর? স্বচ্ছ নিজের অগোছালো চুল দুহাতে নাড়িয়ে বলে, ওই হালকা। চিন্তা করো না, জ্বর হয়েছে। ডেঙ্গু বা মরণ ব্যাধি নয় যে মরে যাব। উল্টোপাল্টা কথা বাদ দিয়ে দ্রুত বাড়ি যান। বৃষ্টির ফোঁটা গায়ে পড়লে জ্বর বাড়বে। প্রজেক্ট পার্টি শেষ করে রাস্তা দিয়ে হাঁটছে ফারাহ। লাগাতার কল করে যাচ্ছে কাউকে। কলে না পেয়ে বিরক্তির সীমানা থাকছে না তার। আবারও কল করে, যখন কাউকে পেল না তখন ফোনটা ছুঁড়ে ফেলতে ইচ্ছে করল তার।
বৃষ্টির বিন্দু যখন তাকে স্পর্শ করল তখন আরো হতাশ হল সে। রাগে দুঃখে বিড়বিড়িয়ে বলল, আমার এত সুন্দর ডিজাইনার ড্রেসটা যদি আজকে বৃষ্টিতে ভিজে দফারফা হয়ে যায় তাহলে আমি হেস্তনেস্ত করে ফেলব আজ। নিজের বলা কথা শেষ হতে না হতে তার ফোনে কল এলো। এতক্ষণ যার নম্বরে কল করে চেষ্টা চালাচ্ছিল তার নম্বর দেখে উচ্ছ্বসিত হল সে। তড়িঘড়ি করে কল রিসিভ করে বলল, ড্রাইভার আঙ্কেল কোথায় আপনি? কতক্ষণ ধরে ওয়েট করছি আপনার জন্য। আমি অফিস ছেড়ে বেরো হয়ে এসেছি। ওপাশ থেকে অপরিচিত মেয়েলি কণ্ঠ পেল ফারাহ। হ্যালো ম্যাম, আসলে এই ফোনটা যার তার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তিনি এই মুহূর্তে হসপিটালে আছেন। আপনি যদি উনার পরিচিত কেউ হন তবে তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন। ফারাহ খানিকটা থমকাল। সে এই মুহূর্তে যেতে পারবে না, অন্য কাউকে পাঠাতে হবে। কিন্তু সে বাড়ি অবধি যাবে কি করে ভাবতে ভাবতে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ালো সে। ততক্ষণে মুষলধারে বৃষ্টি চলে এসেছে। ফারাহ অধীর আগ্রহে দাঁড়িয়ে রইল অন্যমনস্ক হয়ে। কিছু সময়ের মাঝে বাসের দেখা পাওয়া গেল। তড়িঘড়ি করে বাসে উঠে পড়ল ফারাহ। বাসের ভেতরে গিয়ে শেষ দিকের একটি ফাঁকা সিটে বসে হাঁফ ছাড়ল সে। ততক্ষণে বাসে আরো দু-একজন যাত্রী উঠেছে। বাসে বেশিরভাগই পুরুষ মানুষ। এরই মাঝে একটি যুবক এসে দাঁড়ায় ফারার সামনে। উদ্দেশ্য ফারার পাশে বসা। ফারাহ তা বুঝল। জানালার দিকে চেপে বসল সে। ছেলেটি বসে পড়ল তার পাশে। বাস ছেড়ে দিল। মেইন রাস্তা খুব একটা খারাপ নয়, ফলে ঝাঁকুনিও হচ্ছে কম। তবুও হুটহাট ফারার গা ঘেঁষে যাচ্ছে তার পাশে বসা পুরুষটি। চোখ বড় বড় করে তাকাচ্ছে ফারাহ। অসহ্য লাগছে তার। প্রথমে কিছু না বললেও একটা সময় সে চিল্লিয়ে বলে উঠল, এই আপনি উঠুন তো, অন্য কোথাও গিয়ে বসুন। আমি দুটো সিট নিয়ে বসব, আমার অসুবিধা হচ্ছে। নাছোড়বান্দা ছেলেটিও জোর দেখিয়ে বলল, বললেই হলো নাকি ম্যাডাম? চেয়ে দেখেন তো আর কোনো সিট ফাঁকা আছে কিনা। এটা পাবলিক বাস, সবার সাথে শেয়ার করে যাইতে হবে। ফারাহ দাঁতে দাঁত চেপে আশেপাশে তাকালো। আসলেই অন্য কোনো সিট ফাঁকা নেই। তাই সে ফের কড়া কণ্ঠে ছেলেটিকে বলল, তাহলে দূরে সরে বসুন। কি আশ্চর্য, জায়গা না থাকলে কোথায় দূরে সরব? বাস যে তৈরি করছে তারে বলেন সিটগুলো বড় তৈরি করতে। ফারাহ লোকটির সাথে কথায় পেরে উঠল না। এর উত্তরে কি বলবে ভেবে পেল না সে। হুট করে উদয় হলো এক চশমা পরিহিত লম্বাটে লোকের। পরনে তার হালকা রঙের পাঞ্জাবি। ফারার পাশে বসা লোকটিকে বলতে শুরু করল, এই ভাই, আপনি ওঠেন, আমার সিটে গিয়ে বসেন, যান। সৌভিকের কথায় ছেলেটি পেছনে তাকালো। বলল, ধুর না, আপনার সিট তো একদম পেছনে, এত পেছনে যেতে পারবো না। সৌভিক চোয়াল শক্ত করে বলল, কিন্তু আমি তো এখানে বসবো ভাই, তাই আপনাকে উঠতে হবে। ছেলেটি চোখ মুখ জড়িয়ে বলে, আপনাকে কেন এখানে বসতে দেব? কারণ আপনি যার পাশে বসেছেন সে আমার পরিচিত, তাই। বললেই হলো। কে হয় আপনার? সৌভিক এবার চটে গেল। কর্কশ গলায় বলল, বউ, গার্লফ্রেন্ড, বোন লাগে কিছু একটা। সেই কৈফিয়ত আপনাকে কেন দেব? সৌভিকের সাথে তর্কাতর্কিতে না পেরে উঠে গেল ছেলেটি। সৌভিক দাঁড়িয়ে পড়ল ফারার নিকটে। কণ্ঠস্বর নরম করে জিজ্ঞেস করল, আমি আপনার পাশে বসলেও কি সমস্যা হবে? তাহলে আমি দাঁড়িয়ে থাকছি, আপনি বসুন। ফারাহ মাথা নাড়িয়ে বলল, না না, বসুন এখানে। আবার অন্য কেউ বসে গেলে, আপনি বসুন।
সৌভিক আস্তে করে সিটে বসে ফারার সাথে দূরত্ব বজায় রেখে বলে, আমাকে এত বিশ্বাস করার কারণ? আমিও তো অন্য কারোর মতোই হতে পারি। ফারাহ তৎক্ষণাৎ জবাব দিল, না, পারেন না। ফারাহ মানুষ চিনতে পারে। সৌভিক আর কোনো জবাব দিল না। খোলা জানালা দিয়ে তখন বৃষ্টির পানি আসছে। ফারাহ জানালা বন্ধ করতে গেল, তবে পারল না। উল্টে বাসের ঘাকুনিতে তাল সামলাতে পারল না সে। সৌভিক কোনোরকমে তার দুটো হাত ধরে বসিয়ে দিয়ে নিজে জানালা বন্ধ করে দিল আর বলল, বাসে যাওয়া আসার অভ্যেস নেই। না, ড্রাইভার আঙ্কেল অ্যাক্সিডেন্ট করেছে আজ, তাই যেতে হচ্ছে। টুকটাক কথা বলতে বলতে ফারার বাস থেকে নামার সময় হয়ে এলো। তবে সে ভেবে পেল না এই বৃষ্টির মাঝে বাকিটুকু পথ সে কি করে যাবে। বাস থেকে নামতে নামতে খেয়াল করল তার পিছু পিছু সৌভিকও নামছে। তার কাছে ছাতারও রয়েছে একটা। সৌভিক কিছু না বলেই ছাতা ফারার মাথার উপরে ধরে বলল, প্রথমে ভেবেছিলাম ছাতা আপনার হাতে ধরিয়ে দিয়ে চলে যাব, কিন্তু পরে মনে হলো আপনি নিজেকে সামলাবেন নাকি ছাতা। যেমন পোশাক পরেছেন সেটা সামলাতে গিয়েই তো ফি সাবিলিল্লাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এগিয়ে দেব। ফারাহ ইতস্তত বোধ করে শুধালো, আপনার দেরি হয়ে যাবে না? হলেও বা কি করার, সুন্দরী নারীকে রাস্তায় একা ছাড়তে নেই। পরে বিপদ হয়ে গেলে আমার আফসোস হবে। ফারাহ কিঞ্চিত হাসল। তারা ছাতা ধরে পাশাপাশি এগোতে থাকল। সৌভিক হঠাৎ বলল, আপনাকে বাড়ি অবধি এগিয়ে দিতে তো যাচ্ছি, কিন্তু আপনার বাড়ির লোকজন, বিশেষ করে আপনার বাবা মন্ত্রী সাহেব আমাকে দেখলে পিস্তল ধরবে না তো? ফারাহ হতবাক হয়ে জানতে চাইল, কেন কেন? এই ভেবে যে ভোটের জন্য আমি উনার মেয়েকে হাত করছি। ফারাহ এবার শব্দ করে হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, বাবা জানে তার মেয়েকে হাত করা এত সোজা না। এটা একটা বিরল ঘটনা। সৌভিক অনেকটা ভেবে বলল, তার মানে এই বিরল ঘটনা যে ঘটাতে পারবে সে নিশ্চয় চমৎকার কোনো উপহার পাবে। পাবে তো। আমাকে। নিজের বাড়ির প্রধান দরজার সামনে এসে দাঁড়ালো ফারাহ। পাশে সযত্নে দাঁড়িয়ে থাকা সৌভিকের দিকে ইতস্তত হয়ে চাইল সে। সৌভিক দৃষ্টি নামিয়ে ছাতা ফারার দিকে এগিয়ে দিয়ে বলল, ভেতর অবধি ছাতা নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। তার কোনো প্রয়োজন হবে না। সৌভিক আরও কিছু বলতে উদ্যত হল। সঙ্গে সঙ্গে দরজার ওপাশ দিয়ে কথা বলতে বলতে বেরিয়ে এলো তিনটা ছেলে, যাদের মধ্যে একজনকে সৌভিক চেনে। মাথায় ক্যাপ পরা এবং কাটা ভ্রু দেখে সৌভিক নিশ্চিত হল এটা সেই ছেলেই যাকে সে একদিক বাস থেকে নামিয়ে শায়েস্তা করেছিল। রাফিন তার বন্ধুদের সঙ্গে যাওয়ার পথে ফারাহ এবং সৌভিকের সামনে পড়ল। নিজের বাবার সঙ্গে দেখা করতে এসেছিল রাফিন। আচানক সৌভিকের সামনাসামনি হওয়ায় তার মুহূর্তে মনে পড়ে সেদিনের দিনটা। ফারার পাশাপাশি দেখায় অতিরিক্ত রাগে থরথর করে কেঁপে ওঠে রাফিন। আঙ্গুল উঁচিয়ে বলে ওঠে, তুই এখানে কোন সাহসে আসিস? তাও আবার মন্ত্রী সাহেবের মেয়ের সাথে? তোর তো সাহসের প্রশংসা করতে হয়। মন্ত্রীর মেয়েকে হাত করে নিজের স্বার্থ হাসিল করতে চাস? সৌভিক একবার আওর চোখে ফারাহকে দেখে নিল। মেয়েটি হতভম্ব হয়ে গিয়েছে। সৌভিক মেয়ের সামনে ঝামেলা করতে চায় না, তাই সে ফারার হাতে নিজের ছাতা ধরিয়ে গম্ভীর সুরে বলে, আমি আসি তাহলে। সৌভিক যাওয়ার জন্য ফারার পাশ কাটায়। তৎক্ষণাৎ রাফিন ছাতা ছেড়ে দৌড়ে এসে হঠাৎ সৌভিকের এক গালে ঘুষি মেরে বসে। আকস্মিক ঘটনায় সৌভিক কিছুটা দূরে ছিটকে যায়। রাফিন সাহস পায় নিজের দুজন বন্ধুর জন্য। আজ সে একা নয়। সে শাসিয়ে বলে,
সেদিনই তোরে সাবধান করছিলাম। আজকে যখন তোরে নিজের বাগে পাইছি, ছাড়। রাফিনের দুই বন্ধু এগিয়ে আসে। ফারাহ স্তম্ভিত। নিজের গালে হাত বুলাতে গিয়ে রাফিন ধাক্কা দেয় সৌভিককে। বৃষ্টি ভেজা সড়কে পড়ে যায় সৌভিক, হাতে ব্যথা পায়। ফারাহ ছাতা ফেলে ছুটে আসে আগোপাস না ভেবে। সৌভিক উঠে এবার রাফিনকে চেপে ধরতে চায়, কিন্তু রাফিনের দুই বন্ধু তা দেয় না। ফারাহ এগিয়ে এসেই রাফিনকে হাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে হাঁটু মুড়িয়ে বসে সৌভিকের নিটকে। রাফিনের দুই বন্ধুকে ধমক দিয়ে বলে, এই সরে যাও তোমরা, নয়তো সব কয়টার খবর করতে আমার মাত্র 5 মিনিট লাগবে। দুটো ছেলে সোজা হয়ে দাঁড়িয়ে সরে যায়। রাফিন তড়িঘড়ি করে বলে, ম্যাডাম আমি বুঝতে পারছেন না, এ আপনার সঙ্গে সম্পর্ক মধুর করতে চাইছে। ওরে চেনেন না আপনি, ভালে হয় এসব থেকে দূরে থাকেন। ওরে আমরা দেখে নিচ্ছি। ফারাহ উঠে যেন তেরে এলো রাফিনের দিকে। নিজের হাত উঠিয়ে বলল, এই ছেলে, এই থাপ্পড় চিনো, এক চরে সব দাঁতকপাটি ফেলে দেব। আমাকে দেখে কি ছোট বাচ্চা মনে হয় তোমার, যে আমি কিছু বুঝি না? এমনি তোমাদের ঝামেলার জন্য আমার প্রিয় ডিজাইনিং ড্রেসটা নিয়ে বৃষ্টিতে ভিজছি। এখন যদি তোমরা আরো ঝামেলা করো তাহলে নিজের মুখের কথা সত্যিতে পরিণত করব। ফারার কথায় ভরকালো সকলেই, কারণ সে কার মেয়ে সেটা সকলেরই জানা। ফারাহ পিছু ফিরে তাকালো। সৌভিক উঠে দাঁড়িয়ে নিজের হাত নাড়ানোর চেষ্টা করছে। ব্যথায় কুকড়ে গেছে মুখ, চশমা রাস্তায় লুটোপুটি খাচ্ছে। ভিজে গিয়েছে সৌভিকের প্রশস্ত শরীর। চশমার আড়ালে রাখা ছোট চোখ দুটো দৃশ্যমান হতেই ফারার মনে হলো লোকটাকে আলাদা লাগছে এখন। খেয়াল করল ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত, যাতে একটু একটু করে বৃষ্টির পানি পড়ছে। ফারাহ দুরন্ত পায়ে ছুটে সৌভিকের সংলগ্নে দাঁড়ালো। অনুশোচনা বোধে তাড়াহুড়ো করে নিজের ভেজা ব্যাগ থেকে একটা রুমাল বের করে সৌভিকের ঠোঁট মুছে দিয়ে মিনমিন করে বলে, আই এম সরি, আমার জন্য সত্যিই আপনাকে কষ্ট পেতে হলো। বাবা পিস্তল না ধরলেও তার সেক্রেটারির ছেলে, তেমন কিছুই না। আপনার বাবার ওই সেক্রেটারির ছেলের সাথে আমার পুরনো একটা শত্রুতা আছে। তার এই কাণ্ড ওই শত্রুতার জন্যই। আমিও দুঃখিত, আমার জন্য আপনার ডিজাইনার ড্রেস খারাপ হয়ে গেল। উচ্ছন্নে যাক ড্রেস, আপনার ব্লিডিং হচ্ছে। আমার বাড়ি চলুন না হয়, আমি ফার্স্ট এইড করে দেব। সৌভিক হেসে উঠতে চাইল, কিন্তু ঠোঁট প্রসারিত করতে গিয়েই পেল ব্যথা। তবুও হাসি মুখ করে বলল, আহত তো হয়ে গিয়েছি, নিহত করতে চান? আপনার বাড়ির দরজার সামনেই আমার যা অবস্থা, বাড়িতে গেলে আমার ডেড বডি খুঁজে পাওয়া যাবে তো? কথা বলতে বলতে সৌভিকের ঠোঁটের কোণ দিয়ে আরো রক্তের দেখা পাওয়া গেল। ফারাহ সরল মনে এগিয়ে দিল নিজের রুমাল। রক্ত পড়ছে, মুছে নিন। সৌভিক হাত বাড়াতে গেলেই তার হাতে অসম্ভব যন্ত্রণা করল। বলল, বৃষ্টির পানিতে এমনিতেও ধুয়ে যাবে। ফারাহ সন্তুষ্ট হল না। নিজেই রুমাল নিয়ে পায়ের গোড়ালি উঁচু করে উদ্যত হয়ে এক হাতে আলতো করে সৌভিকের ভিজে দাড়ি স্পর্শ করল। অন্য হাতে সযত্নে মুছে দিল রক্তখানি। সৌভিক বুঝল না এতে লাভ কি পেল মেয়েটি। বৃষ্টিতে এমনিতেই সব ধুয়ে যাচ্ছে, তবে প্রথম অচেনা মেয়ের এই স্পর্শ তার হৃদস্পন্দনের গতি বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। কেমন যেন করে কাঁপতে থাকল তার কণ্ঠস্বর। নিজের এই দুর্বলতা আড়াল করতে সে বলল, আমি আসি, বাড়ি গিয়ে নিজের ফার্স্ট এইড করে নেব। আমিও বাড়ি যান, মন্ত্রীর তুলতুলে মেয়ে, ঠান্ডা লেগে যাবে আবার।
সৌভিক ঝুঁকে নিজের চশমা তুলে নিল। দ্রুত পায়ে চলল মেইন রাস্তার দিকে। ফারাহ ভেতরে গেল না। তাকিয়ে রইল সেই ভিজতে ভিজতে হেঁটে যাওয়া সেই অমায়িক পুরুষটির দিকে। সোফায় মাথা নিচু করে বসে আছে মোহ। বাহিরে প্রচণ্ড বর্ষণ শুরু হয়েছে। বাহিরে মাঝে মধ্যে বজ্রপাতের আওয়াজ শোনা গেলেও তার বাড়িতে একেবারেই নিস্তব্ধতা। মিসেস সুফিয়া রেগেমেগে চোখ মুখ লাল করে ফেলেছেন। নীরবতা ভেঙে তিনি কিছু বলতে গেলে হাতের ইশারায় উনাকে থামিয়ে আজহার সাহেব বলেন, আমার মেয়ের সাথে আমি কথা বলবো। মিসেস সুফিয়া চুপ রইলেন। আজহার সাহেব মাথা নুইয়ে রাখা মেয়ের দিকে তাকান। বোঝাই যাচ্ছে সে বেশ অস্বস্তি বোধ করছে এত মানুষের সামনে। তবুও তিনি শুধালেন, তোমার মামি যা বলছে তা সত্যি? তুমি মন্ত্রী সাহেবের ছেলের সাথে দেখা করতে বাহিরে বেরিয়েছিলে? জি বাবা। কিন্তু তার কিছু কারণ। মোহকে পুরো কথা বলতেই দেওয়া হলো না। মিসেস আফিয়া বলে ওঠেন, দেখেছেন আপনারা, আমি বলেছিলাম। আজহার ভাই, আমি এখনো বলছি আপনি নিজের মেয়েকে সামলান। এমনিতে কিন্তু কম অঘটন ঘটায়নি আপনার মেয়ে, যার একটার ফল ইথান। ইথানের প্রসঙ্গ আসতেই যেন আগুনের ন্যায় জ্বলে উঠল মোহ, না চাইতেও রূঢ় কণ্ঠে বলে ফেলল, মামি, কথাটা আমাকে নিয়ে হচ্ছিল। ইথানের প্রসঙ্গ তুলবেন না। আমি ইথানকে নিয়ে কোনো অভিযোগ সহ্য করব না। আফিয়া এবার হতাশ কণ্ঠে বললেন, হ্যাঁ, তুমি দোষ করবে আর কেউ বললেই সমস্যা। সবার প্রশ্রয় পেয়েই এমন হয়েছ তুমি। আজহার সাহেব এবার আর সহ্য করতে না পেরে বললেন, আমি আমার মেয়ের সাথে একা কথা বলবো। মোহ, আমার ঘরে এসো। আজহার সাহেব উঠে গেলেন ঘরের দিকে। মোহ গেল পিছু পিছু। তার বাবা ঘরে গিয়ে চেয়ারে বসলেন আস্তে করে। মোহ গুটি গুটি পায়ে গিয়ে জানালার কাছে দাঁড়াল। বৃষ্টির দিকে তাকিয়ে রইল এক মনে। আজহার সাহেব জিজ্ঞেস করলেন, কিছু বলতে চাইছিলে তুমি? বলো এখন। এখানে কেউ বাধা দেবে না তোমায়। মোহ কৃতজ্ঞতার সাথে বলল, আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ বাবা। আমি তোমাকে ভালো করে চিনি মোহ। তোমার সকল পদক্ষেপের কোনো না কোনো কারণ থাকে, জানি আমি। বলো আমায়। মোহ স্বচ্ছের পুরো ব্যাপারটা বলে দিল ধীরে ধীরে। সবটা শুনে ভাবুক হয়ে উঠলেন আজহার সাহেব। মোহ জানালা ধরে দাঁড়িয়ে রইল। আজহার সাহেব ভার কণ্ঠে বলেন, ছেলেটা উদ্দেশ্য খারাপ নয়। ও প্রথম থেকেই সবসময় ওর বাবার কাজের জন্য লজ্জিত হয়েছে। এখন আমাদের জন্য ও নিজে কষ্ট পাচ্ছে। এটা যেমন ওর জন্যও ঠিক নয়, তোমার জন্যও ঠিক নয়। এমনিতেই মন্ত্রী সাহেবের রাগ তোমার উপর উপচে পড়ছে। এখন যদি তোমার জন্য উনার ছেলে উনার সাথে ঝামেলা করে থাকে, তবে সেই রাগটাও যদি তোমার উপরই ঝাড়তে চান, তাহলে কি হবে বুঝতে পারছো? মোহ চুপ করে রইল। একধ্যানে তার নজর বাহিরের দিকে। একটা সময় তার মনে হলো বাহিরে কিছুটা দূরে সরু রাস্তার ওপাশে এই তীব্র বর্ষণে নিজেকে ইচ্ছেমতো সিক্ত করছে। মোহ তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা যখন মানুষটিকে চেনার চেষ্টা করল, তখনই তার গায়ের লোম শিউরে উঠল। কারণ মানুষটি স্বচ্ছ। তার অবচেতন উদাসীন মন বেকুলতায় ছেয়ে গেল। বড় বড় শ্বাস ফেলে উত্তেজিত হয়ে বলল, বাবা, বাবা। স্বচ্ছ এখনো যায়নি। রাস্তায় বৃষ্টিতে ভিজছেন, উনার গায়ে জ্বর। আমার একটা অনুরোধ। আজহার সাহেব মেয়ের মুখের কথা শেষ হওয়ার আগেই বললেন, সে অসুস্থ হলে বাড়িতে নিয়ে আসতে পারো। এই অনুমতির যেন অধীর আগ্রহে ছিল মোহ। তার বাবার মুখের কথা শেষ হতেই সে যেন বিদ্যুতের বেগে ছুটল বাহিরের দিকে।
তার গোল গোল দুটো চোখের অস্থিরতা ধরা দিল আজহার সাহেবের চোখে। কারোর প্রতি মেয়ের এত উচাটন কখনো দেখেননি তিনি। তবে কি মেয়ের মনের অজান্তে সৃষ্টি হল কোনো অনাকাঙ্ক্ষিত অনুভূতি, যা বিচ্ছিন্ন করা অসম্ভব। রাস্তার একপাশে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে স্বচ্ছ। তার এলোমেলো জীবন উপলব্ধি করছে সে। বৃষ্টির এক একটা ফোঁটায় নিজের সময়ের সাথে আউলিয়ে যাওয়া জীবনটা নিয়ে ভাবছে সে। মনে করছে আগে তো তার জীবন এমন ছিল না। আড্ডা, ঘোরাঘুরি, লেট নাইট পার্টি, ঘুম এসব মিলিয়েই কেটে গিয়েছিল দিন। হঠাৎ কি হলো? এত পরিবর্তন কি করে হলো তার? নিজেকে প্রশ্ন করতেই উত্তরটা সে নিজেই পেল। এর পেছনে এক নারীর অবদান রয়েছে। এমনই তো বর্ষণ ছিল সেদিনও, যেদিন মোহ আনবির নামক এক রমণী এসে তার সবকিছু উলটপালট করে দিয়ে গেছে। এত ভাবনার মাঝে একসময় স্বচ্ছের অনুভূত হয় তার গায়ে আর বৃষ্টি পড়ছে না। নিজের দুর্বল চোখ দুটি খুলতেই সে তার সামনে তার দুনিয়া উলটপালট করে দেওয়া নারীটিকে খুঁজে পায়। ছাতা ধরে কপাল কুঞ্চিত করে বিচলিত নয়নে তাকিয়ে রমণী। সে ভাবে হয়তো এই মোহ তার নিছকই কল্পনা। কিন্তু মোহ যখন কড়া কণ্ঠে জিজ্ঞেস করল, এভাবে বৃষ্টিতে কেন ভিজছেন? স্বচ্ছ নড়েচড়ে উঠল, চোখ দুটো বড় বড় করে তাকানোর চেষ্টা করল। অস্ফুট স্বরে বলল, এমনি, ইচ্ছে করল হঠাৎ। ভালোবাসেন আমায়? মোহের আচমকা এক প্রশ্নে স্বচ্ছের ভেতরের প্রতিটা স্নায়ু সজাগ হয় যেন। দুর্বল নেত্রপল্লবে ভেসে ওঠে তার অব্যক্ত অনুভূতি। কান গরম হয়ে আসে। অনুভূতি ব্যক্ত করে সে কি নিজের জয় পাবে, প্রণয়ের জয়। অনেক সময় ধরে প্রতীক্ষায় থাকা মোহকে ভীষণ উতলা দেখাচ্ছে। অকৃত্রিম চোখজোড়ার পলক পড়ছে না। স্বচ্ছ বলল, যদি বলি ভালোবাসি না তাহলে? মোহ সহাস্যে বলল, তাহলে আপনি মিথ্যে বলছেন। আর যদি বলি ভালোবাসি, তাহলে বলবো ভালোবাসবেন না আর। পানিতে ভিজতে ভিজতে লাল হয়ে থাকা স্বচ্ছের চোখ তখন বিস্ময়ে পরিপূর্ণ হল। অস্ফুট স্বরে বলে উঠল, কেন? কারণ এই ভালোবাসা আপনার জন্য বিষ হয়ে দাঁড়াবে। দূরে যান এই ভালোবাসা থেকে, যা আপনার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। এই ভালোবাসার জন্য আপনাকে মুহূর্তে মুহূর্তে কটাক্ষ হতে হবে। সময়ে সময়ে লোকে আপনার দিকে তীর ছুঁড়বে। আপনি সহ্য করতে পারবেন না সেটা। স্বচ্ছ নীরবে চেয়ে রইল। মোহের অদ্ভুত প্রত্যাখ্যানের কারণ বোধগম্য হল না যেন। তীব্র এক যাতনা ছেয়ে গেল হৃদয়ে। মোহ স্বচ্ছের প্রত্যুত্তর না পাওয়ায় বলল, বৃষ্টিতে এভাবে ভিজবেন না। বাবা আপনাকে বাড়ির ভেতরে যেতে বলল। মোহ বাড়ির ভেতরে যেতে উদ্যত হল। স্বচ্ছ আচানক ডেকে প্রশ্ন করল, এসব কথা কি তুমি ইথানের জন্য বললে? মোহ থমকায় এমন প্রশ্নে। তার মৌনতায় স্বচ্ছ বলে, এই ভালোবাসা যদি আমার জন্য বিষ হয় তবে আমি সেই বিষ পান আমার জন্য শ্রেষ্ঠ পান হবে। আর আমার নিষিদ্ধ জিনিসের প্রতি বরাবরই আগ্রহ বেশি। এ কারণেই হয়তো যারা আমার জন্য উন্মুক্ত তাদের প্রতি কখনো ভালোবাসা আসেনি। আমাকে যদি মুহূর্তে মুহূর্তে কটাক্ষ হতে হয় তবে কটাক্ষপাতই আমার সুখ। যারা তীর ছুঁড়বে তাদের তীর আমি তাদের দিকে ফিরিয়ে দিতে জানি। সর্বশেষে আমি আমার সামনে থাকা নারীকেই চাই। মোহ স্তব্ধ নয়নে তাকিয়ে রইল কিছু সময়। এরপর নিচু সুরে বলল, আপনার পরিবার মানবে না, আপনার বাবা মানবে না, কলহ বাড়বে। বাবা, জানো একসময় বাবাকে কতটা সম্মান করেছি। আজ আমার দৃষ্টিভঙ্গি পাল্টেছে। এই পরিবর্তন অবশ্য উনার জন্যই হয়েছে। আগের মতো বাবা ভক্ত থাকলে হয়তো বাবাকে যেভাবেই হোক রাজি করাতাম।
এখন তার প্রয়োজন বোধ করি না। আর কথাটা যদি আমার পরিবারের বাকি সদস্যকে নিয়ে হয় তবে বলবো তারা আমাকে খুশি দেখতে চায়। সেই খুশিটার যার মাধ্যমে আসুক তারা সেটা মানতে আপত্তি করবে না। আমরা সবসময় যেটাকে সহজ করে দেখি সেটা কি আদেও অনেক সহজ? আমি কখনো চাইনি আমাকে দেওয়া আপনার বাবার অপবাদ সত্য হোক। যদি সত্যি হয় তবে আমার পরিবারকে উনি ছাড় দেবেন না। আপনার জন্য উনি থেমে থাকবেন না। আমার আগে ভয় হতো না, এখন ভয় হয়। উনি লোক দিয়ে আজ আমাকে অপহরণ করিয়েছেন। কাল আমার পরিবার আমার ইথানকেও ছাড়বেন না। সকলের নিরাপত্তার প্রশ্ন এখানে। জেদ করবেন না। স্বচ্ছ এবার বাক্যহীন রইল, তবে তার ঘোলাটে লোচন দুটিতে সুবিশাল অনুরাগ। মোহ তার ভাবাবেগ বুঝল, ভাঙা স্বরে বলল, বাড়িতে চলুন, ঠান্ডা লাগবে। মোহ ফের বাড়ির দিকে উদ্যত হয়। এবার আচমকা সে অনুভূত করে তার হাতকে আঁকড়ে ধরেছে কোনো শীতল বাঁধন। তীব্র টান অনুভব করে সে। সেই টানে ছিটকে আসে স্বচ্ছের একবারে সংলগ্নে। স্বচ্ছের ভিজে শার্ট লেগে ভিজে যায় মোহের ওড়নাখানি। মোহের নিঃশ্বাস প্রগাঢ় হয়। স্বচ্ছ ভীষণ ব্যগ্র হয়ে শুধালো, কোনো জেদ করব না, সব মেনে নেব। শুধু জানতে চাই তুমিও কি তবে অনুভব করো আমায় আমার অনুপস্থিতিতে? প্রণয় জন্মেছে কি ভুল করে হলেও? এটা জানতে চাওয়াও কি অপরাধ? একটা নারী যে কিনা ভীষণ কঠোর, কঠিন তার মন, সেই কঠিন মন থেকে যখন নম্রতা বেরিয়ে আসে, দুটো পুরুষের সামনে যখন তার নমনীয়তা প্রকাশ পায়। কোন দুটো পুরুষ? প্রথমজন সেই নারীটির বাবা, আর দ্বিতীয়জন। মোহ থামল কথার মাঝপথে। স্বচ্ছের চেহারায় দেখা গেল ভীষণ আকুলতা। সে জানতে উৎসুক, তবে মোহ পুরোটা বলল না। স্বচ্ছ অস্থির হয়ে জানতে চাইল, আরেকজনকে বলো। মোহ মৃদু হাসল, সেটা আপনি খুঁজে বের করুন। আমার প্রশ্নের উত্তর খুঁজে পেলেই নিজের উত্তরটাও পেয়ে যাবেন। মোহ আর ছাতা ধরে দাঁড়াল না। ধীর পায়ে ঢুকে গেল রাস্তার ওপাশ দিয়ে বাড়িতে। স্বচ্ছ থমথমে হয়ে দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। মোহ যে চলে গেছে সেটা বেশ কিছুক্ষণ পর উপলব্ধি করতে পারল। সে চিল্লিয়ে বলল, এই মেয়ে উত্তরটা বলে যাও। স্বচ্ছের আর ঘরে ঢোকা হলো না। সংকোচবোধ নিয়ে আর মোহের বাড়ি যাবে না সে। এতে মোহের সমস্যাও হতে পারে। সে ফিরল বিপরীত পথের দিকে। আস্তে আস্তে হাঁটতে শুরু করল। মোহের বলা কথাগুলো এখনো তার কানে বাজছে এবং হৃদয়ে কম্পন সৃষ্টি করছে। নিজ ঘরের জানালা দিয়ে কৌতূহলী হয়ে চেয়ে রইল মোহ। ভেবেছিল স্বচ্ছ আসবে, তবে এলো না। আসলেই সে ভীষণ জেদি, কারোর কথা শোনার নয়। হঠাৎ বাবার গম্ভীর কণ্ঠে চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায় মোহ। আজহার সাহেব প্রশ্ন করলেন, স্বচ্ছ এলো না? না বাবা, ছেলেটাকে বোঝাতে চাইলাম নিজের বাড়ি ফিরে যাওয়ার জন্য। আমাদের জন্য শুধু শুধু ঝামেলা করছে। মোহ হতাশ হয়ে বলে, আমি কম চেষ্টা করিনি বাবা। তিনি বুঝতেই চান না। আজহার সাহেব আর কোনো কথা বললেন না। কিছু সময় নীরব থেকে প্রস্থান করলেন। পরদিন সকাল হল। সবসময় ঘুম থেকে দেরিতে ওঠা সৌমিত্র আজ ৬টা বাজে উঠে গেছে। তখন থেকে কেমন উতলা হয়ে পায়চারি করছে সারা ঘর। ৯টায় ঘুম ভেঙেছিল রিহানের। সকাল সকাল তানিয়াদের বাড়ি যাওয়ার কথা তার। বিয়ের কথাবার্তা নতুন করে পাকা করতে হবে। সব ঠিকঠাক থাকলে হয়তো আজই বিয়ের দিনক্ষণ ঠিক করে আসবে। ৯টায় উঠে রিহান প্রথমে নিজেকে আয়নায় দেখে নিল। বিছানায় বসে বসে রিহানের কাণ্ড দেখছিল সৌমিত্র।
রিহান সৌমিত্রের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, এমনিতে আমি কেমন দেখতে রে সৌমিত্র? ভালোই তো, তাই না বল? একদম ফিট শরীর না? বিয়ের পাত্র হিসেবে কেমন? সৌমিত্র মুখ বাঁকিয়ে খিচে বলল, খুবই জঘন্য এই মুহূর্তে। রিহান চোখ বড় বড় করে ফেলল, অসহায় হয়ে জানতে চাইল, কি বলিস? তোমার ভুঁড়ি দিন দিন বাড়ছে রিহান ভাই। চিকনি চামেলি পাত্রীর পাশে মানাবে না। রিহান মুখ ভার করে আয়নায় নিজের দেখল, ঠিকঠাকই তো লাগছে, খারাপ তো লাগে না। সৌমিত্র ফের বলল, তোমার ওই চিকনি চামেলি পাত্রী ছেড়ে একটু তোমার মতোই ফিটফাট পাত্রী খোঁজা উচিত। ওকে বাদ দাও। রিহান তাড়াতাড়ি করে মাথা ঝাঁকিয়ে বলল, আরে কি বলিস? পাত্রী দেখেছিস তুই? এক দেখাতে পছন্দ হবে। আমার মা তো বর্তমানে তাকে ছাড়া কিছু ভাবছে না। সৌমিত্র যেন ব্যর্থ হল। অন্যদিকে মুখ ঘুরিয়ে বিড়বিড়িয়ে বলল, তাহলে তো সব শেষ সোনার বাংলাদেশ। রিহান এবার টাওয়াল হাতে নিয়ে ঢুকল ওয়াশরুমে। অনেকক্ষণ বসে থেকে থেকে সৌমিত্র ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়াল। কান পেতে দিল ওয়াশরুমের দরজায়। বিয়ের খুশিতে গুনগুনিয়ে গান গাইতে গাইতে গোসল সারছে রিহান। সৌমিত্র কিছু একটা ভেবে আস্তে করে ওয়াশরুমের দরজা লক করে দিল। নিজে নিজে বলল, সরি রিহান ভাই, এই লক খুলবে না। শাওয়ার শেষে ওয়াশরুমের দরজার লক খুলতে গিয়ে তাজ্জব হল রিহান। দরজা আর খোলে না। অনেকক্ষণ টানাটানির পরেও যখন কোনো লাভ হলো না, তখন সে চিৎকার দিয়ে ডাকল সৌমিত্রকে, এই সৌমিত্র, ঘরে আছিস? দেখ ওয়াশরুমের দরজার লক খুলছে না। সৌমিত্র ওপর পাশেই দাঁড়িয়ে। রিহানের কণ্ঠস্বর শুনে সে বলল, কি বলো? হ্যাঁ, তুই একটু দেখ তো ওপর পাশে লক হলো কিনা। সৌমিত্র লক না খুলেই দরজা টানাটানির ভান করে বলল, না তো, লক তো করা নেই। এখন কি হবে? খুলছে না তো। আচ্ছা তুমি ওয়েট করো, আমি কাউকে ডেকে নিয়ে আসি। রিহান চিন্তিত হয়ে বলল, তাড়াতাড়ি কর ভাই, বিয়ের কথা বলতে যেতে হবে তো। আমার বিয়ের কি হবে? সৌমিত্র কোনো কথা না বলে নিজের ঘর থেকে বের হয়ে নিজের ঘরটাও লক করে দিল। বলল, বিয়ে হবে স্বপ্নে স্বপ্নে। রৌদ্রোজ্জ্বল দিন। স্বচ্ছ নিজের এক বন্ধুর সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়েছে। সামনে পড়েছে এক বড় স্কুল। জ্বরের মধ্যে রিকশায় আর বসে থাকতে ভালো লাগছে না তার। বৃষ্টিতে ভেজার পর থেকে জ্বর আরো বেড়েছে। মাথা ব্যথায় সব অসহ্য লাগছে। স্কুলের সামনে থাকা বড় গেট দিয়ে বাচ্চাদের খেলাধুলা দেখছে স্বচ্ছ। তাদের খেলাধুলা দেখে যেন ছোটবেলায় ফিরে যাওয়া যায়। সুন্দর সোনালী অতীত যেন ভীষণ আকর্ষণীয় ছিল। এসবের মাঝে স্কুলের মেইন গেট দিয়ে মোহকে দেখল। স্বচ্ছ ভাবল তার চোখের ভুল, কিন্তু পরক্ষণেই যেন তার ভুলটাই সত্যি হল। নীল সাদার সংমিশ্রণে এক পোশাকে মোহ। মাথার কাপড়টুকু পরে গিয়েছে। দেখা যাচ্ছে তার কোকড়া চুলের বেনির প্রতিটা ভাঁজ। স্বচ্ছ তৎক্ষণাৎ নামতে চাইল রিকশা থেকে, কিন্তু দমে গেল সৌভিককে দেখে। একটু সময় পরেই ইথানকে কোলে নিয়ে স্কুল থেকে বেরিয়ে এলো সৌভিক। মোহ সৌভিককে দেখে বিনয়ী হাসে। অন্য সময় মোহের হাসি স্বচ্ছের সর্বাঙ্গ জুড়িয়ে দিলেও আজ সেই হাসি যেন হৃদয় থেকে শুরু করে মস্তিষ্ক অবধি দহনের সৃষ্টি করল। কারণ হয়তো মোহের পাশে থাকা সৌভিককে সে দুচোখেই দেখতে পারে না। সেই অসহ্যকর মানুষকে কেন মোহের পাশে থাকতে হবে তার কারণ খুঁজে পেল না সে। সৌভিক হেসে হেসে কথা বলছে মোহের সাথে, আবার ইথানের গাল আলতো করে টেনে দিচ্ছে।
স্বচ্ছতেতে রিকশাওয়ালাকে বলল, এই মামা, কতক্ষণ এখানে দাঁড়াবেন? যাবেন নাকি নেমে যাব? আরে সামনে এতগুলা গাড়ির মধ্যে কেমনে যামু? ওদিক তো যাউন যাইব না। তাহলে ইউটার্ন নিন। যেতে হবে না ওদিকে। রিকশাওয়ালা কিছু না বুঝে বলল, কিন্তু আপনি তো ওদিকে যাইতে। এখন আর যাব না বলছি না। আর এক সেকেন্ড এখানে থাকলে দম বন্ধ হয়ে মরে যাব আমি, নয়তো মেরে ফেলব। রিকশাওয়ালা দ্রুত গাড়ি ঘোরানোর চেষ্টা করলেন। আপনমনে নিচু গলায় বললেন, এ কোন পাগল রে উঠাইলাম। সৌভিক অমায়িক হেসে তার কোলে থাকা ইথানের গালে হাত দিয়ে শুধাল, স্কুলে যাবে তুমি? ইথান মাথা চুলতে বলল, হ্যাঁ, মাম্মাম বলেছে বড় হতে গেলে পড়াশোনা করতে হয়, আর স্কুলে অনেক বন্ধু পাওয়া যায়। হ্যাঁ, ঠিকই বলেছে। জীবন সুন্দর করতে শিক্ষার প্রয়োজন হয়। তাছাড়া স্কুলে অনেক মজা করতে পারবে। ইথান খুশি হয় আনন্দ করার কথা শুনে। তারপর সৌভিকের মুখের দিকে তাকিয়ে ভালো করে বোঝার চেষ্টা করে কি যেন। তারপর আধো আধো করে বলে, আচ্ছা তুমি কে? তোমাকে তো আগে দেখিনি। তুমি কি মাম্মার বয়ফ্রেন্ড? সৌভিক চমকালেও উচ্চস্বরে হেসে দিল। মোহ বিষম খেয়ে দ্রুত ইথানের মুখে লাগাম দিতে মৃদু ধমকিয়ে বলল, ইথান, এসব বলে না। চুপ করো। সৌভিক ইথানকে নামিয়ে দিল। ইথান নামতে পেরে আশেপাশে তাকালো। কিছুটা দূরে তার সমবয়সী বাচ্চারা খেলছে। সে অভিভূত হলো এবং দেরি না করেই ছুট লাগালো। মোহ আতকে উঠে ইথানকে ধরতে গিয়ে থেমে গেল বাচ্চাদের সাথে মিশতে দেখে। পাড়ায় সে বাচ্চাদের সঙ্গে ইথানকে খেলতে দেয় না, কেননা সেসব বাচ্চাদের অভিভাবক ইথানকে নানান কথা বলে অপমান করে। আজ বাচ্চাদের সাথে সাথ দিতে পেরে ইথানের হাসিটা দেখে মোহ পুলকিত হয়। ইথানকে আটকায় না। সৌভিক বলে, তাহলে দেখা হচ্ছে। মোহ বাধ্য মতো বলে, জি, আমি আসি তাহলে, আমার কিছু কাজ আছে। মোহ সম্মতি দিতেই সৌভিক বিদায় জানিয়ে চলে যায়। মোহ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইথানের চাঞ্চল্য উপভোগ করে। মিনিট 20 ঠাই দাঁড়িয়ে রইল মোহ। অতঃপর ইথানকে নিয়ে বের হলো সে গেটের বাহিরে। একটি অটো ধরতে যাবে তৎক্ষণাৎ তার আকস্মিকভাবে একটি কালো বোরখা পরিহিত মহিলার সঙ্গে ধাক্কা লেগে যায়। মোহ এবং ইথান দুজনেই দুজন থেকে আলাদা হয়ে দূরে ছিটকে যায় কিছুটা। মোহ ক্ষেপে যায় মহিলার এমন আচরণে। তড়িঘড়ি করে ইথানের হাত চেপে ধরে মহিলাটিকে কড়া কণ্ঠে বলে ওঠে, চোখে কি দেখতে পান না নাকি? আপনার তারা আছে বলে এভাবে কোকা দিয়ে যাবেন? যদি আমার ছেলে রাস্তায় গাড়ির সামনে গিয়ে পড়ত। মোহের কঠিন সুর। তবে সেই মহিলাটি রইল জবাববিহীন। মোহের বিরক্তি লাগলো এবার। মহিলাটি রইল নিস্তব্ধ। কণ্ঠ থেকে আওয়াজ বের হওয়া বন্ধ হয়েছে তার। তবুও যেন নিজের উপর জোর খাটিয়েই উচ্চারণ করল, মোহ। মোহ নিজের নামটি শুনে যেন হতবিহ্বল হল। তার চেয়েও বেশি থমকালো মহিলাটির কণ্ঠস্বরে। চোখে এসে গেল রাজ্যের বিস্ময়। সেই মুহূর্তেই মহিলাটি নিজের মুখের নিকাব টেনে উপরে তুলে ফেলল। মোহের মাথা ভন ভন করে উঠল। এ যেন কাল্পনিক, এ যেন ভ্রম, এ যেন স্বপ্ন। ছোট্ট করে মহিলাটির নাম ধরে ডাকতে সক্ষম হল মোহ। ঈশানী। ঈশানী মোহকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিল। কেটে গিয়েছে কতগুলো বছর, কিভাবে বদলে গেছে জীবন, সেসব ভেবে ঈশানীর কান্নার বেগ বাড়ল। মোহ তখন হতবিহ্বল হয়ে শুধু মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল। তার বিস্ময় কাটতে চাইছে না।
এতদিন পর নিজের সবচেয়ে প্রিয় বান্ধবী যাকে জীবিত দেখার কথাই নয় তাকে সরাসরি দেখতে পারছে সে, অনুভব করতে পারছে তার স্পর্শ। মোহের মনে তখন রাজ্যের কৌতূহল। সে ঈশানীকে সোজা করে দাঁড় করিয়ে রেখে অবাক হয়ে শুধালো, এতগুলো বছর কেটে গেছে ঈশানী, তুই জীবিত আছিস? কখনো ভাবিনি। তুই যোগাযোগ করলি না কেন কারোর সাথে? না আমার সাথে, না তোর মামা মামির সাথে। কেন এমনটা করলি? ঈশানী কাঁদতে কাঁদতে মাথা নুইয়ে বলল, তোকে কি করে বোঝা, কোন মুখে বলবো? সবই আমার বাধ্যবাধকতা ছিল। আমাকে মিথ্যে বলা হয়েছিল। এতদিন মিথ্যার রাজ্যে বসবাস করে নিজের সাথে ঘটে যাওয়া সবকিছু মেনে নিয়েছিলাম। মোহ ভ্রু কুঁচকায়, টলমল চোখে তাকিয়ে জানতে চায়, তোর কথার অর্থ বুঝিনি। ঈশানী চোখ বুজে নিজের সকল লজ্জা এড়িয়ে বলল, আমার ভালোবাসা আমাকে পতিতা বানিয়ে ছেড়েছে। পুরো 2.5 লাখ টাকাই নিষিদ্ধ পল্লীতে বিক্রি করা হয়েছে আমায়। এই 5টা বছরে কতগুলো পুরুষ আমাকে ছুঁয়েছে তার হিসাব আমার কাছে নেই। আমি অপবিত্র, আমার স্থান ডাস্টবিনে। কিন্তু আমি পালিয়েছি, শুধু একটাই উদ্দেশ্যে পালিয়েছি, সেটা হচ্ছে আরিদ্রকে খুন করতে চাই আমি। আজ নতুন সব মেয়েদের অন্য জায়গায় পাঠানো হচ্ছিল, তার মাঝে আমি ঢুকে পড়েছিলাম। তারা জানতে পেরে গেছিল। ততক্ষণে আমি পল্লীর বাহিরে। সবটা দিয়ে ছুট লাগিয়ে আসতে তোর সাথে দেখা হবে ভাবিনি। ওই জানোয়ার তোকে ওই জায়গায় বিক্রি করে দিল আর তুই মেনে নিলি। একবার তো খবর দিতে পারতিস, কিছু না কিছু করতাম। আমি তোর খোঁজ করেছি কত জানিস? ঈশানী নিজের বুকের একপাশে হাত রেখে শুষ্ক এবং কাপা ঠোঁটজোড়া দিয়ে বলল, আমার সন্তানের জন্য আমি চুপ করে ছিলাম, বিশ্বাস কর। আরিদ্রকে আমি দ্বিতীয়বারের মতো বিশ্বাস করি এই ভেবে আমার বাচ্চা তারও বাচ্চা। সে বলেছে আমি নিজের করুণ সেই দশা মেনে নিলে সে আমাদের বাচ্চাকে সুন্দর করে বড় করে তুলবে। কিন্তু কয়দিন আগে জানলাম আমার বাবু নেই তার কাছে। সেদিন সে হসপিটালে খোঁজ নিতে যায়নি। বাবুর বেঁচে আছে নাকি নেই সেটার খোঁজও সে রাখেনি। আমার বাবু আর বেঁচে নেই, ও মেরে ফেলেছে। ঈশানীর বুক কাঁপল নিজের সন্তান নিয়ে এ কথা বলতে। ফের শব্দ করে কাঁদল সে। মোহ একবার ইথানের গোল চেহারার দিকে চাইল। ইথানের চোখে মুখে বিস্ময়। হয়তো ঈশানীকে চেনার চেষ্টা করছে। তার বড় বড় চোখ দিয়ে একনজরে ঈশানীকে দেখে যাচ্ছে সে। মোহ তপ্ত শ্বাস ফেলে নিজেকে শান্ত করে ঈশানীর দুটো হাত চেপে ধরল শক্ত করে। ঈশানী তার চোখের দিকে চাইল কান্না থামিয়ে। মোহ থেমে থেমে বলল, তোর বাবু আছে, ভালো আছে, সুস্থ আছে। ঈশানীর অশ্রু ভরা নয়ন দুটো জল করে উঠল যেন। থরথর করে কেঁপে উঠল সর্বাঙ্গ। ঘন ঘন শ্বাস ফেলে উত্তেজিত হয়ে বলল, তুই জানিস তার খবর? উত্তরে মোহ মুখে কিছুই বলল না, শুধু নিজের দুচোখের ইশারা দ্বারা ইথানের দিকে তাকালো। এত কিছুর মাঝে ঈশানী খেয়াল করেনি তার সংলগ্নে থাকা ইথানকে। ঈশানী নির্বিকার হয়ে অপলকে দেখল ইথানকে। ঘন চোখের পাপড়ি দ্বারা আবৃত তার ছোট ছোট দুচোখ, জোড়া ভ্রু, নাক এবং মুখের ধরন যেন একেবারেই আরিদ্রের মতো। রাস্তার মাঝে ধপ করে বসে পড়ল ঈশানী। নেত্রযুগল থেকে বেয়ে বেয়ে পানি পড়ে বোরখা ভিজে যাচ্ছে। নিস্তব্ধ ঈশানী দুহাতে ছোট্ট ইথানের গালে হাত রাখল। হাতটাও তার ভীষণ কাঁপছে। ইথান কৌতূহলী নয়নে চেয়ে রইল। মুহূর্তেই অসংখ্য চুম্বন একে দিল ইথানের মুখে। এ এক মিশ্র অনুভূতি যা ঈশানী কথায় প্রকাশ করতে পারল না। জাপটে ধরে রইল ইথানকে। ইথান তখন থতমত খেয়েছে। তার কাছে ঈশানী অপরিচিত একজন। অসহায় পানে সে চাইল মোহের দিকে।
কিছু সময়ের মাঝেই ছটফটিয়ে ঈশানীর থেকে ছাড়া পেয়ে ছুট লাগালো মোহের দিকে। মোহকে জড়িয়ে ধরে রইল সে। মিনমিন করে বলে উঠল, ওটাকে মাম্মা, আমাকে এভাবে চুমু খেল কেন? মোহ একটু ইথানের দিকে ঝুঁকে আদুরে কণ্ঠে বলল, মনে আছে একদিন ওর সাথে আমার ছবি দেখেছিলে? ইথান মাথা নাড়ায়, এরপরই বলে, এটা সেই আন্টি। আন্টি সম্বোধন শুনে বিষণ্ণতা আরো বাড়ে ঈশানীর। পরক্ষণেই ভাবে এটা স্বাভাবিক। ইথান তো কখনোই তাকে দেখেনি, তবে মোহ তাকে সন্তানের স্নেহে বড় করেছে, তাও একা। এটা ভেবে স্বস্তি লাগছে ঈশানীর। মনে উদয় হয়েছে পরম শান্তির। মোহ ইথানকে ভালো করে ধরে বলল, না বাবু, ও তোমার আন্টি নয়, তোমার মা হয়। বিচলিত কণ্ঠ মোহের। জানে না সে ইথানের প্রতিক্রিয়া কি হবে। সে আদেও সত্যিটা ইথানকে বলে ঠিক করল কিনা। তৎক্ষণাৎ ইথান মোহকে অবাক পানে জিজ্ঞেস করল, মা কয়টা হয়? তুমি তো আমার মা। ঈশানী ঢক গিলে হাসার চেষ্টা করে বলল, আসলে বাবু, আমি তোমার মায়ের বান্ধবী, যে তাই তোমার মা বলতে চেয়েছে আমিও তোমার মায়ের মতোই। ইথান সরল মনে ঈশানীর কথা বিশ্বাস করে। মোহকে জড়িয়ে বলে, আমার মা তো একটাই। মোহ বুঝতে পারে ইথানের সামনে আর কোনো কথা বলা চলবে না। তাই সে ইথানকে বলে, যাও তো বাবু, স্কুলে ওদের সাথে আবার খেলা করো। আরো কিছুক্ষণ এখানে থাকবো আমরা। ইথান কোনো কিছু না ভেবেই দৌড়ে গেল অন্য বাচ্চাদের সাথে খেলা করতে। ঈশানী তখন বলল, ও তোকে মা ভাবে? আমাকে ও কোনোদিন দেখেইনি। তুই ওকে বড় করেছিস, তাই তোকে মা ভাববে, স্বাভাবিক। এখন ওর এই ছোট্ট মনে এসব ঝামেলা ঢুকিয়ে দিস না। ও তোকে অনেক ভালোবাসে। ও আমাকে মা ডাকবেই বা কেন বল? আমি মা হিসেবে কি করেছি ওর জন্য? এক সময় তো এবর্ষণ করতে চেয়েছিলাম, কিন্তু তুই বুঝিয়ে দিলি ও নিষ্পাপ। আমার পাপে ও কেন ভুগবে? তাই ওকে জন্ম অবধি দিয়েছি। তারপর আর ওর জন্য কি করতে পেরেছি বল? কিছু না। ওর মা হিসেবে তুই ঠিক আছিস। এসব কথা পরে হবে। তুই এখন আমার সাথে আমার বাড়ি চল। তোকে আর ওখানে ফিরতে হবে না। তুই নিজের জীবন নিজে গড়বি এখন থেকে। ঈশানী তড়িঘড়ি মোহের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলল, না না, আমি যেতে পারবো না এই মুখ নিয়ে আঙ্কেল আন্টির সামনে। তুই মাফ কর আমায়। মোহের কণ্ঠ করা হলো। খানিকটা ক্ষিপ্ত হয়ে বলল, তো কোথায় থাকবি? তোর ওই মামা মামির কাছে? ওরা তো আর এই দেশেই থাকে না। আমার কাছে টাকা আছে। কিছুদিনের জন্য কোনো হোস্টেল বা অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দে আমায়, দয়া করে। তোর বাড়িতে যেতে বলিস না। এই মুখ আমি উনাদের দেখাতে পারবো না। আমি তোর চোখেই চোখ রাখতে পারছি না। বিশ্বাস কর। মোহ দীর্ঘশ্বাস ছাড়ল। বুঝল ঈশানীর মনের জটিলতা। সে ভালো করে দেখল ঈশানীর মুখটা। আগের মতো উজ্জ্বলতা নেই তার মুখে। শুকিয়ে গিয়েছে, চোখ বসে গিয়েছে। তার এই করুণ অবস্থার জন্য যে দায়ী তাকে জানা আছে মোহের। খুব ভালো করে চেনা আছে। ড্রয়িং রুমে বসে কোনোরকম চিন্তাভাবনা ছাড়াই ইচ্ছেমতো ফোনে গেম খেলছে সৌমিত্র। এমন সময় তৈরি হয়ে নিজ ঘর থেকে বাহিরে এলেন মিসেস যামিনী। ব্যস্ত কণ্ঠে সৌমিত্রকে বললেন, রিহান কোথায় রে? রেডি হয়েছে, বের হতে হবে আবার। সাথে না হয় তুইও চল। সৌমিত্র গেম খেলতে খেলতে সহজ কণ্ঠে বলল, রিহান ভাই তো বাড়িতেই নেই মনে হয়। আমার ঘরে তো দেখলাম না তাকে। মিসেস যামিনী চমকালেন। বললেন, কি বলিস? ও কোথায় যাবে এ সময়?
ও জানে তো এ সময় আমরা পাত্রীর বাড়িতে যাব। ভাই কোথায় গেছে সেটা তো বলতে পারবো না, কিন্তু বাড়িতে নেই এটা জানি। মিসেস যামিনী ভীষণ চিন্তিত হলেন। তারপর সিঁড়ির দিকে অগ্রসর হয়ে বললেন, আমি উপরে গিয়ে দেখে আসি। সৌমিত্রের গেম খেলা বন্ধ হয়ে গেল। ফোন রেখে উদ্বেগ নিয়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, আরে উপরে নেই। ওখানেই তো আমি ছিলাম, আমার ঘরেও নেই, তাই তো দরজা লক করা। তুমি হাঁটুর ব্যথা নিয়ে কষ্ট করে উপরে না গিয়ে যাও, ফোন দিয়ে রিহান ভাইকে কল করো। মিসেস যামিনী সৌমিত্রের কথায় আশ্বস্ত হলেন যেন। বিড়বিড় করতে করতে নিজের ঘরের দিকে যেতে উদ্যত হলেন। ছেলেটা এত গুরুত্বপূর্ণ কাজ ফেলে কোথায় যাবে? সৌমিত্র তা শুনতে পেয়ে বলল, আমার তো মনে হয় ভাইয়ের একদমই পছন্দ হয়নি পাত্রী। তোমার তো তারা বেশি, বিয়েটা দিতেই হবে, তাই ভাইয়ের পছন্দ অপছন্দ দেখছো না। আমিও পাত্রীকে ছবিতে দেখলাম, আমারও কিন্তু ভালো লাগেনি। রিহান ভাইয়ের সঙ্গে মানাবেই না। বেশ ডাহা মিথ্যা কথাগুলো বেশ আরামে বলে চুপ করে রইল সৌমিত্র। মিসেস যামিনী এবার বেশি চিন্তিত হলেন। দ্রুত ঘরের দিকে এগোলেন। ফের ফোনের গেমে মগ্ন হল সৌমিত্র। মিনিট দুয়েক পরেই কে যেন বারংবার তার কাঁধে হাত দিয়ে ডাকতে থাকল। সৌমিত্র বিরক্তি বোধ করে বলল, কি সমস্যা? যা বলার আছে পরে বলো, এখন ব্যস্ত আছি। আমাকে ওয়াশরুমে লক করে দিয়ে গেম নিয়ে প্রচুর ব্যস্ততা দেখাচ্ছিস তুই। রিহানের কণ্ঠে ভরকে গিয়ে নিজের ফোনটি ফেলে দিল সৌমিত্র। ধরফরিয়ে উঠে দাঁড়িয়ে নিজের শার্টের বুকের অংশ ফাঁক করে ফু দিয়ে বলল, এভাবে কেউ চমকে দেয় ভাই? আমি ভাবলাম ওয়াশরুমে ওখানেই তোমার ইন্না লিল্লাহ হয়ে গিয়েছে আর তোমার অতৃপ্ত আত্মা আমার উপর প্রতিশোধ নিতে এসেছে। রিহান তখন বেশ গম্ভীর মুখে তাকিয়ে রয়েছে। তা বুঝে থমথমে হয় সৌমিত্রের মুখ। আমতা আমতা করে শুধাল, কিভাবে বের হলে? ঘর মুছতে এসেছিল একজন, ও খুলে দিয়েছে। তুই আমায় বলেছিলি দরজা নাকি লক নেই, কিন্তু দরজা তো লক করাই ছিল। তার মানে সেটা তুই করেছিলি? কেন? সৌমিত্র শুকনো ঢুক গিলে এগিয়ে আসে। বেশ জোরসড় হয়ে রিহানের হাতটা চেপে ধরে। রিহান বিস্ময়ের শেষ সীমানায়। রিহান ভাই, তুমি আর যাই করো এই বিয়েতে রাজি হবে না প্লিজ। এর জন্য আমাকে তোমার হাত পা যাই ধরতে হোক সব ধরব, তুমি তবুও রাজি হবে না? কেন রে, কি হয়েছে? ব্যাপার কি বলতো? ওই মেয়েকে তুই চিনিস? ওর সাথে কোনো চক্কর আছে নাকি? সৌমিত্র বেশি আবেগপ্রবণ হওয়ার চেষ্টা করে বলল, শুধু চক্কর না, টক্কর বক্কর সব আছে। তুমি এই বিয়েতে নাকচ করো জলদি। রিহান চোখজোড়া সরু করে তাকালো। সৌমিত্রের চোখে মুখে তখনও রাজ্যের আতঙ্ক। গাম্ভীর্য ধারণ করে বলল, আগেই সন্দেহ করেছিলাম। কতদিন এগুলা করিস? তোর না আগে বেশ কয়েকটাই গার্লফ্রেন্ড ছিল, এখন ওই মেয়েকে ধরেছিস? সৌমিত্র লজ্জা পাওয়ার ভান ধরে বলল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি খাঁটি প্রেমিক, কোনো খাদ নেই ভালোবাসায়। ওরা শুধু আমার বান্ধবী ছিল, আর কিছু না। বাট তুই তো এখনো ভার্সিটি শেষ করে উঠতে পারছিস না। ওদিকে মেয়ের অনার্স করা শেষ, ও তোর সিনিয়র হচ্ছে। আরে রাখো তো তুমি সিনিয়র জুনিয়র। প্রিয়াঙ্কা নিক এদের দেখো না। আমি তো বলবো তুমিও সিনিয়র খুঁজে নাও। রিহান দীর্ঘশ্বাস ফেলল। হতাশা নিয়ে বলল, আপাতত মাকে বোঝানোর চেষ্টা করি, কি করে বিয়ের সম্বন্ধ কাটিয়ে ওঠা যায় তাই ভাবি। তারপর সিনিয়র নাকি জুনিয়র খুঁজব দেখা যাবে।
সৌমিত্র খুশিতে গদগদ করে রিহানের উপর ঝাঁপিয়ে পড়ল। আজ নিজ হাতে খিচুড়ি রান্না করেছে মোহ। কিছুক্ষণ আগেই রৌদ্রময় দিনটি কালো মেঘ মেঘলা করে তুলেছিল। বৃষ্টিও হয়েছে ফের। নিজের বান্ধবীর এমন অনাকাঙ্ক্ষিত আগমন খুশি করে দিয়েছে তাকে। অতঃপর তার খুব করে মন চাইল স্বচ্ছকে তার হাতের রান্না খাওয়াতে। লোকটা নিজের সকল বিলাসিতা ছেড়ে পড়ে আছে বাহিরে। তার জন্য মায়া হয় মোহের। তাই নিজের ইচ্ছে না দমিয়ে সৌমিত্রের থেকে স্বচ্ছ যেখানে থাকে সেখানকার ঠিকানা নিল সে। বেরিয়ে পড়ল সে। ক্লাবে পৌঁছানোর পর দরজায় টোকা দিতেই তার মনে হলো দরজা একটু খোলা। মোহ এক হাতে দরজা ঠেলতেই দুপাশে খুলে গেল দরজা। মোহ হতবাক হল। দরজা খোলা কেন? একটু ইতস্তত বোধ করেই ভেতরে প্রবেশ করল সে। বাহিরের ঘর পেরিয়ে ভেতরের ঘরের কাছাকাছি যেতেই তার নজরে পড়ল ভেতরে এক সোফায় মাথার নিচে হাত দিয়ে শুয়ে থাকা স্বচ্ছের উপর। ভ্রুকুচকে বিনা শব্দে এগিয়ে গেল সে। তার সংলগ্নে এগিয়ে গিয়ে নিচু সুরে ডাকল, শুনছেন? অতিরিক্ত জ্বরের ঘোরে নিজের চোখ দুটো যেন জোর করেই মেলল স্বচ্ছ। আচানক মোহকে দেখে চমকালেও প্রকাশ করল না সে। গম্ভীর মুখে ধীরে ধীরে উঠে বসে মাথা নিচু করে নিজের কপালে হাত ঠেকিয়ে বসে রইল। মোহ খেয়াল করল স্বচ্ছের গায়ে ভেজা টি শার্ট। সে হকচকিয়ে উঠল। এ কি? আপনার না জ্বর? আপনি ভেজা টি শার্ট গায়ে দিয়ে শুয়ে রয়েছেন। স্বচ্ছ তেমন কোনো আগ্রহ দেখালো না যেন। ছোট্ট করে জবাব দিল, হু, তো আপনার কি সত্যিই বুদ্ধিভ্রম হয়েছে? ভেজা জামাকাপড় পরে কেউ শুয়ে থাকে? এটা কেমন অভ্যেস? স্বচ্ছের একান্ত অভ্যেস এটা। মোহ কিছু না ভেবেই স্বচ্ছের গালের কাছে হাত রাখল। অতঃপর চোখ বড় বড় করে বলল, জ্বরে মরতে চান? আমার মনে হয় আগুনে পুড়ে মরার চেয়ে জ্বরে রাটা অনেক ভালো। কষ্ট অন্তত কম হবে। স্বচ্ছের কথার আগামাথা কিছুই বুঝল না মোহ। চোখ মুখ কুঁচকে বলল, জ্বরে আপনার মাথাও গেছে। দেখি এখনই টি শার্ট খুলে ফেলুন। স্বচ্ছ স্পষ্ট জবাব করল, না। জেদ করছেন কেন? আমার জেদ সহ্য করছো কেন তুমি? মোহ হতাশ হয় স্বচ্ছের তেরা উত্তরে। কড়া সুরে বলে ওঠে, টি শার্ট খুলবেন কি না? স্বচ্ছ জবাব দেয় না এবার। মোহের মুখের দিকে একবার দেখল না সে। মোহ ক্ষিপ্ত হচ্ছে এবার। আবারও বলল, এমন জেদ করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তবুও স্বচ্ছ নীরব। এবার মোহের ধৈর্যের বাঁধ ভাঙল। কিছুটা দূরে থাকা লম্বা টেবিলে ছুরির দেখা পেল সে। বিলম্ব না করে দ্রুত ছুরি হাতে নিয়ে এলো স্বচ্ছের কাছে। এবার স্বচ্ছ খানিকটা থতমত খেল বটে। ছুরিটা স্বচ্ছের বুকের কাছে ধরলে স্বচ্ছ ভরকে যায়। একই, এবার সত্যিই মেরে দেবে নাকি? গলা শুকিয়ে আসে স্বচ্ছের। মোহ মেয়েটা বেশ সাংঘাতিক সেটার প্রমাণ সে প্রথম থেকে পেয়ে আসছে। তবে পরক্ষণেই তার মনে হলো অন্য কিছু। মোহ আস্তে করে টি শার্টের শুরু অর্থাৎ কলার থেকে টেনে ধরে ছুরি দিয়ে আস্তে করে কেটে দেয়। এরপর পুরোপুরি দুই খণ্ড করে ফেলে টি শার্টটি। স্বচ্ছ চমকে তাকায় মোহের পানে। মোহ এবার নিজের গায়ের শক্তি দিয়ে ছিঁড়ে ফেলে দেয় টি শার্ট। খালি ভেজা গায়ে বসে থাকা স্বচ্ছ তখন হতভম্ব এবং মোহের চোখে তখনও বিরক্তি। সে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, জানি এই সময়ে আপনার টি শার্ট ছিঁড়ে ঠিক করিনি, কিন্তু আপনি অন্য কোনো রাস্তা বাকিও রাখেননি। আশা করি এবার জেদ না ধরে আমার পদক্ষেপের অপেক্ষা না করে নিজের ভেজা গা মুছে ফেলবেন। এবার যদি গা না মুছি তাহলে তোমার পরবর্তী পদক্ষেপ কি হবে? নিজে মুছে দেবে? তাহলে আমার কোনো আপত্তি নেই। এই পদক্ষেপ গ্রহণ করতে পারো।
মোহ এবার ক্রুদ্ধ নয়নে তাকায়। স্বচ্ছ এবার বিনা শব্দে উঠে গিয়ে নিজের টাওয়াল দিয়ে গা মুছতে থাকে। মোহ তখন নির্বিঘ্নে খাবার বের করছে আর বলছে, খাবার এনেছি আপনার জন্য, খেয়ে নিন। তুমি কি করে বুঝলে যে আমি খাইনি? মানুষের চোখ মুখের গঠন এক এক সময় এক এক ভাষা প্রকাশ করে। আপনার শুকনো মুখ অনেক কিছুই বলে দিচ্ছে। জ্বরের গায়ে ভেজা জামায় শুয়েছিলেন, এসব কিছুর মানে কি বোঝাবেন? বোঝালেই বুঝবে। স্বচ্ছের উদ্ভট প্রশ্নে কপালে ভাঁজ পড়ে মোহের। উল্টো জিজ্ঞেস করে, কেন বুঝব না? বুঝবে না। বোঝাতে চেয়ে হতাশ হয়েছি বারবার। মোহ ঢক গিলে বলল, হয়তো হতাশ হওয়ার দিন খুব শীঘ্রই মিটে যেতে চলেছে। স্বচ্ছ নিজের গা মোছা থামিয়ে দিল। গোল গোল নেত্রপল্লবের সহিত দেখল মোহকে। কেমন আশা দেখাচ্ছ এটা? মোহ আর উত্তর দিল না। স্বচ্ছ এবার নিজের মনের বাধা মানতে না পেরে হুট করে প্রশ্ন করে বসল, সৌভিক কে হয় তোমার? ইথানের কে হয়? আচানক মোহের ফোনে আসা সৌভিকের গুরুত্বপূর্ণ মেসেজে ব্যস্ত হয়ে পড়া মোহের কানে ঠিকঠাক গেলি না স্বচ্ছের প্রশ্নটি। স্বচ্ছের দিকে চকিতে তাকায় সে। অতঃপর বলে ওঠে, কি বললেন? পুনরায় প্রশ্নটা বলার ইচ্ছে জাগল না স্বচ্ছের। তীব্র ক্রোধে যেন শরীরের প্রতিটা রগ অবধি কম্পন সৃষ্টি করছে। তবে সে প্রকাশ করতে পারছে না। দম আটকে নিজেকে দমিয়ে কোনোমতে সে বলল, কিছু না। মোহ নীরব হল। স্বচ্ছের রাগটা সবেমাত্র মোমবাতির ন্যায় নিভু নিভু হয়েছিল, তা আবারও জ্বলে উঠল যেন। দ্রুত বাহিরের ঘর থেকে নিজের পোশাক সম্পূর্ণ পাল্টে এলো মোহের নিকট। আবারও উদ্ভ্রান্তের ন্যায় প্রশ্ন করল, কেন এসেছ? কেন এসেছি মানে? ভাগ্যিস এসেছি, না হলে তো ভেজা জামাকাপড়ে শুয়ে থেকে আধমরা হয়ে যেতেন। আমাকে দেখে কি তোমার মনে একটুও ভয় জাগে না? মোহের দৃষ্টি সূক্ষ্ম হল। তীব্র মনোরোগ দিয়ে একবার দেখল স্বচ্ছের এক সমুদ্রের স্পষ্ট দুটো চোখকে, যা আকারে ছোট হয়ে এসেছে জ্বরে। বেশ যত্নের অভাবে বেড়ে গিয়েছে তার গালের দাড়ি। ধূসর আবরণে ঢাকা ঠোঁটে নেই কোনো হাসি বা সুখের আবেশ। এরপর মোহ অস্বস্তিতে চোখ সরিয়ে নিল। বলল, দেখলাম বেশ মনোযোগ দিয়ে। ভয় লাগলো না মোটেও। কিন্তু দেখতে পেলাম শৌখিনতায় গড়ে ওঠা মানুষটি কিভাবে সবকিছু ছেড়ে পাগলামি করে যাচ্ছে। তার চোখে নিজেকে ছোট লাগছে ভীষণ। আমি মনে প্রাণে চাই সে পাগলামি না করুক। তোমার এই কথা সে রাখতে পারবে না মিস মোহ। তার পাগলামির মাত্রা আরো বাড়বে, কারণ তাকে সামলানোর তুমি নেই। মোহ এবার প্রত্যুত্তর না করে খাবার স্বচ্ছের দিকে এগিয়ে দিয়ে বলল, খিচুড়ি নিজ হাতে রান্না করেছিলাম, খেয়ে অবশ্যই বলবেন কেমন হয়েছে। আজ আসি। আকাশের মেঘ কাটেনি, যখন তখন বৃষ্টি চলে আসবে। এসেছো যখন থেকে যেতে তো পারো কিছুক্ষণ। মোহ শান্ত নয়নে দেখল স্বচ্ছকে। স্বচ্ছের চোখ দুটোতে পরিষ্কার আবেদন। মোহ বলে, আপনি চান আমি থাকি? স্বচ্ছ আর জবাব দিল না। নির্লিপ্ততা মনে খাওয়া শুরু করল গম্ভীর হয়ে। মোহ তপ্ত শ্বাস ছেড়ে বলল, আপনার কথা রাখবো আজ। বলা তো যায় না কালকের পর আর কোনোদিন আমায় এভাবে আটকাবেন কিনা। স্বচ্ছের খাওয়া বন্ধ হল। দমবন্ধকর সুরে বলল, মানে? পরিস্থিতি পাল্টায় কারণে অকারণে, তাই বললাম। মোহের কথাই ধোঁয়াশা, রহস্য। স্বচ্ছের মনে তখনও বিশাল কৌতূহল, কিন্তু সে পাল্টা জানতে চাইল না। সে একবারের বেশি প্রশ্ন করে না। নিজের অহমিকা কাটিয়ে উঠতে সে এখনো পারে না। ফলস্বরূপ দুজনেই নীরব রয়।
আবহাওয়া অফিস থেকে খবর প্রচার হচ্ছে টানা 3 দিন বৃষ্টি হওয়ার। শুধু বৃষ্টি নয়, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা ব্যাপক। সবে বন্ধুদের সাথে জম্পেশ আড্ডা দিয়ে পার্ক দিয়ে বেরিয়ে নিজের ভাইয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার পায়তারা করছিল সৌমিত্র। বৃষ্টি তৎক্ষণাৎ ঝমঝমিয়ে নামে। হুটোপুটি লেগে সকল লোকজনের ছোটাছুটি শুরু হয় বৃষ্টির পানি থেকে রেহাই পেতে। সৌমিত্র দ্রুত হাঁটা ধরে পার্কের পার্কিং প্লেসে গাড়ি। সেখানে অবধি পৌঁছাতে হবে। ফুলের বাগানের মাঝের কংক্রিটের রাস্তা দিয়ে যাবার সময় তার নজর হঠাৎ তার পড়ে মাঝে থাকা ছোট পুকুরের পাশে উল্টো দিকের বেঞ্চে বসে থাকা একটি মেয়ের দিকে। তীব্র বর্ষণেও যেন একদম পাথরের মতো সোজা হয়ে বসে রয়েছে মেয়েটি। বৃষ্টি যে পড়ছে তাতে যেন তার কোনো হেলদোলি নেই। সৌমিত্র শুধু তার মাথার চুলটাই দেখতে পাচ্ছে, যা ভিজে গিয়ে নেতিয়ে পিঠের সাথে লেগে গিয়েছে একদম। মেয়েটি এভাবে বসে রয়েছে কেন? সৌমিত্রের অবাধ্য কৌতূহলের বাঁধ ভাঙে। নিজের তারা ভুলে ধীর পায়ে গিয়ে দাঁড়ায় বেঞ্চের পাশেই। ঘাড় ঘুরিয়ে ভালো করে মেয়েটির মুখ দেখতেই গিয়েই চমকে উঠল সে। অস্ফুট স্বরে বলে ওঠে, এ তো মিস সিনিয়র গোলাপি। সৌমিত্র বেশ ভাবুক হয়ে পড়ল তানিয়ার বিধ্বস্ত অবস্থা দেখে। মুখের দিকে তাকানো যাচ্ছে না মেয়েটার। সৌমিত্র বিড়বিড়িয়ে আপনমনে বলল, মেয়েটা কি বিয়েশাদির টেনশনে ডিপ্রেশনে চলে গেল? কিন্তু রিহান ভাইকে তো আমি আটকে দিয়েছিলাম, তাহলে আবার কি হলো? আগোপাস না ভেবেই তানিয়ার থেকে দূরত্ব রেখেই ফট করে বসে পড়ল সৌমিত্র। তানিয়ার যেন সেদিকে কোনো খেয়ালই নেই। চোখের পানিগুলো তার বৃষ্টির পানির সাথে মিলিয়ে মুছে দিয়ে যাচ্ছে। পলকহীন দৃষ্টি তার পুকুরের দিকে স্থির। হঠাৎ কর্ণকুহরে বেজে ওঠে এক মোটা কণ্ঠস্বর, পুকুরে কয়টা বৃষ্টির পানি পড়ছে তা গুনছেন নাকি? তানিয়া চোখ বড় বড় করে ঘাড় বাঁকিয়ে তাকায়। সৌমিত্রকে দেখে অবাকই হয় সে। ভাঙা গলায় শুধায়, আপনি এখানে? এখানে আসা বারণ বুঝি? নাকি দুঃখবিলাসে ডিস্টার্ব করে ফেললাম? তেমন কিছু না। তা দুঃখবিলাস তো করছেন, কিন্তু এটা কি সুখের দুঃখবিলাস নাকি দুঃখের দুঃখবিলাস জানা যাবে। তানিয়া ফের তাকায়। সৌমিত্রের অবান্তর কথাবার্তা তাকে কখনো বিরক্ত করে, কখনো বা হাসায়, বা কখনো অবাক হয়। তানিয়ার উত্তর না পেয়ে সৌমিত্র আবারও বলে, আপনার বিয়ে আমি আটকে দিয়েছি। আমার এক ভাইয়ের সাথেই বিয়ের কথাবার্তা চলছিল, সেটা আমি দায়িত্ব নিয়ে ভেঙে দিয়েছি। তাই দুঃখবিলাসের দরকার নেই। এখন আপনার বয়ফ্রেন্ডকে বলুন তো দ্রুত চাকরি টাকরি খুঁজে বিয়ে সেরে ফেলতে। বারবার আমি বিয়ে ভাঙার দায়িত্ব নিতে পারবো না বলে দিলাম। তানিয়ার মুখে তবুও উচ্ছ্বাস দেখা গেল না। তখনও সে বিষণ্ণ। একটু সময় নিয়ে ফট করে তানিয়া বলে ফেলল, আপনাকে বিয়ে ভাঙতে হবে না। যার জন্য বিয়ে ভাঙবেন সে আমার জীবন থেকে চলে গেছে বিদায় নিয়ে। সৌমিত্র চরম বিস্মিত হল। ধাক্কা খেল যেন। তৎক্ষণাৎ জানতে চাইল, কেন? কি হয়েছে? তানিয়ার এবার মাথা নত করে কেঁদে ফেলল। ক্রন্দন কণ্ঠে বলল, বিগত কয়দিন ধরেই সমস্যা চলছিল। সে আমাকে এড়িয়ে চলতে চাইছিল যেন। আমি খুব চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকার, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙল। আজ দেখা করি তার সাথে জোর করে এখানে। ও আসতে চাইছিল না, তবুও আসে, আর আমি রাগারাগি করে জিজ্ঞেস করি কেন এমন করছে। সে আমায় জানায় তার খুব ভালো একটা চাকরি হয়েছে। এখন তার পরিবারের লোকজন তার জন্য পাত্রী খুঁজছে। সে নাকি আমার সম্পর্কে বলেছিল তার মাকে। তার মা নাকি সরাসরি না বলে দিয়েছে। কারণ একটাই, আমার বয়স নাকি বেশি।
তার মায়ের চাই কমবয়সী 18-19 বছরের সুন্দরী একটা মেয়ে। সেই তুলনায় আমার বয়স নাকি অনেক বেশি হয়ে গেছে, তাই ওর পরিবার আমায় মানবে না। আর সবচেয়ে বড় কষ্টের কথা কি জানেন? সে এক বলাতেই তার পরিবারের কথা মেনে নিয়েছে। অন্য একটা সুন্দর কমবয়সী মেয়ের সাথে তার বিয়ের কথাবার্তা চলছে। তাই আমি যেন তাকে আর বিরক্ত না করি সেটা সে পরিষ্কার করে জানিয়ে চলে গিয়েছে। আমাদের এত বছরের সম্পর্ক এইটুকু সময়ের মধ্যে কত সহজে সমাপ্তি ঘটিয়ে সে চলে গেছে। সৌমিত্র স্তব্ধ হল। কিছু বলার মতো কোনো শব্দ খুঁজে পেল না সে। কাউকে ভালোবাসলে বুঝি এত সহজে তাকে ছেড়ে দেওয়া যায়? সৌমিত্রের স্বচ্ছের কথা মনে পড়ে। তার ভাই কত সুন্দর করে তার প্রেয়সীর জন্য নিজের সব ত্যাগ করে যাচ্ছে। প্রেম আর ভালোবাসার পার্থক্য বুঝি এখানেই। তানিয়া এবার তাচ্ছিল্যের সুরে বলল, আমার বয়স কার জন্য বেশি হয়েছে বলুন তো? তার জন্য অপেক্ষা করতে করতেই তো এইচএসসির পর থেকে আমার বিয়ের কত প্রস্তাব এসেছে তার ধারণার বাহিরে। আমি সবাইকে মানা করেছি শুধু তার জন্য। মায়ের সাথে অশান্তি করেছি, পরিবারের সাথে লড়াই করেছি। লাভ কি হলো? সে আমাকে সবার কাছে ছোট করে চলে গেল। আমার পাওনা এই ছিল। সৌমিত্র এবার দীর্ঘশ্বাস ফেলে বলল, কে বলেছে আপনার বয়স বেশি? মোটেও না। আমি আর আপনি প্রায় একই বয়সের। তবুও সবাই আমাকে ছোট বলেই গণ্য করে। আমি নাকি এখনো বড় হইনি। মেয়েরা এখন 30 বছর বয়সেও বিয়ে করেছে। আমি আপনাকে একদিন বলেছিলাম মনে আছে, প্রেমিকরা প্রেম করতেই ওস্তাদ, সংসার তাদের দ্বারা হয় না। তানিয়ার মনে পড়ে সৌমিত্রের কথা। কে জানত সৌমিত্র সেদিন বাস্তব এক কথা বলে ফেলেছিল। তানিয়ার চোখ ফেটে কান্না আসে। সৌমিত্রকে বলে, আপনি আমার সঙ্গে বসে আছেন কেন বৃষ্টিতে? ঠান্ডা লাগবে, চলে যান। না না, সদ্য প্রেম ভেঙে যাওয়া মানুষজনের পাশে থাকতে হয়। কখন কি করে বসে ঠিক নেই। কতক্ষণ পাহারা দেবেন শুনি? সারা জীবন তো আর পাহারা দিতে পারবেন না আমায়। সৌমিত্র এবার না চাইতেও বলে ফেলল, হুকুম আর ভাগ্যে থাকলে সেটাও হয়ে যাবে। তানিয়ার কান্না একেবারে থেমে গেল। গোল গোল চোখে তাকায় সৌমিত্রের দিকে। ভিজে চুপসে যাওয়া সৌমিত্র নিজেই লজ্জা পেল এবার। মুখ ফসকে বলেছে কথাটা। প্রসঙ্গ পাল্টাতে বলল, থামলেন কেন? কাঁদতে থাকুন। এভাবে তাকিয়ে থাকলে কাঁদব কি করে? আমি তো এভাবেই তাকিয়ে থাকব। তানিয়া আর কাঁদল না, কাঁদতে পারল না। কারণটা সৌমিত্র। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও যখন বৃষ্টি থামছিল না তখন যাওয়ার জন্য উঠে দাঁড়ালো মোহ। বৃষ্টিতে ভিজেই যাবে সে। দেরি হয়ে যাচ্ছে। ইথান নিশ্চয় তাকে খুঁজবে। স্বচ্ছ উঠে দাঁড়ালো সাথে। বলল, চলো এগিয়ে দিয়ে আসি। মোহ চক্ষু ছানাবড়া হল। দ্রুত স্বচ্ছের কপালে হাত ঠেকিয়ে বলল, পাগল আপনি? বৃষ্টিতে এত জ্বর নিয়ে বাহিরে যাবেন? এখানে থাকুন, আমি যেতে পারবো। তোমার সঙ্গে আরো একবার বৃষ্টিতে ভেজার ভীষণ ইচ্ছে আমার। এই জন্য যদি আমি আধমরা হয়ে যাই তবুও আমি এই ইচ্ছে পূরণ করব। বাধা মানল না স্বচ্ছ। বেরিয়ে এলো মোহের সাথে। ঠান্ডায় কেঁপে উঠছে দুজনের শরীর। দুজনে এসে দাঁড়ালো এক দোকানের নিচে ছাউনিতে। কোনো একটা গাড়ির অপেক্ষা করতে থাকলো তারা। আধভেজা স্বচ্ছ হঠাৎই বলে উঠল, তোমার আর আমার প্রথম সাক্ষাতেও বৃষ্টি আমাদের সঙ্গী ছিল। মোহ হাত দিয়ে পরন্ত বৃষ্টিগুলো উপভোগ করতে করতে বলল, মনে আছে আমার। সেই দিনই নিজের তেরামির সর্বোচ্চটা দেখিয়েছিলেন আপনি। কাদা পানিতে আমার শরীর মাখিয়ে দিয়েছিলেন। কে জানতো সেই কাজের পরিণাম
এত ভয়ঙ্কর হবে? কে জানতো আমি সেই বিশেষ বৃষ্টিতে ভিজে ভয়ানকভাবে ডুবে যাব কারো আসক্তিতে। কেউ জানতো না। মোহ এবার মৃদু হাসে আর বলে, হয়তো সেটা সাধারণ বর্ষণ ছিল না, সেই বৃষ্টিতে প্রেমের ছোঁয়াও ছিল। স্বচ্ছ আচানক আবদার করে বলল, আমি তোমার হাতে হাত রেখে বৃষ্টি উপভোগ করতে পারি কি? মোহের হাসিতে পরিবর্তন আসলো। লাজুকতায় মেতে ওঠে মুখটা, একটু মুচকি হেসে বলল, কিছু কিছু কাজে অনুমতি নিতে নেই, আন্দাজ করার আগে সেরে ফেলতে হয়। স্বচ্ছ কথা ব্যতীত মোহের হাতের নিচে হাত রাখল। দুজনের হাতে পড়ছে বর্ষণের বিন্দু, কমছে অনুরাগ, বাড়ছে প্রণয়। সমাপ্ত। শ্রোতা বন্ধুরা, গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।